বিলিভ করবে না যে আমার সাথে এগুলো হইতেছে, বলবে কেউ বিলিভ করবে না। ওই লোক সব জায়গায় বলে তো আমার মেয়ে, কিন্তু কোন বাবা পারে তার মেয়ের সাথে এমন করতে? আপনারা কিছু মনে করবেন না, বাট ওই মহিলাকে আমার মা বলতে ঘৃণা হয়। সবার মা অনেক ভালো, বাট সরি আপনারা কিছু মনে করবেন না, আমি ওই মহিলাকে মা ডাকতে পারবো না। সিনথিয়ার কাছে শুনছিলাম তার জীবনের কথা। আমার বাবা তো বাহিরে থাকতো, যখন আসতো বিশেষ করে আমাকে বাড়ির বাইরে সবসময় থাকতো, বিদেশে থাকতো। আচ্ছা, দেশের বাইরে, আমাদের বাড়িতে কম আসতো। আচ্ছা, দেশের বাইরে থাকতো, প্রবাসী। তারপরে বাবা যখন আসলে আমাকে মানে অন্যদের তুলনায় আমাকে একটু বেশি আদর করতো আর আমাকে সবসময় মা বলে ডাকতো। তো এইভাবে আমাদের অনেক মজাই কাটছিল। যখন ক্লাস 3-4 এরকম অনেক মজার মতোই গেছিল, বাবার সাথে ফোনে কথা, বাবা আসতো, ওইটাই। তারপরে যখন আমি ক্লাস 5 উঠি তখন আমার আম্মু দেন একটা মানে কি বলে একটা রিলেশনে জড়ায় যায়, যখন আমার বাবা বাইরে থাকে। তারপরে ওই লোকটার নাম থাকে মান্নান, তার বাড়ি চাঁদপুরি, নোয়াগা। তারপরে ওই লোক আমার নানুর বাড়ি হিসাবে রিলেটিভ হয়ে উনি আমার মামার মাধ্যমে আমাদের বাসায় আসে। আসার পর আমাদের মামা বলে পরিচয় করা দেয়, দেন মামার সাথে আসে। তারপরে আপনার বাবা যখন বিদেশে আছেন সেই ব্যবধানে আপনার মা একটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে, রাইট? এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় যে এটা তোমাদের মামা হয়। জি, আচ্ছা। আমার বড় মামার মাধ্যমে আমাদের বাসায় আনে, নানুর বাড়ি পরিচয় করা দেয়, মানে ওনাদের আমার আম্মুর বাপের বাড়ি। দেন ওই হিসাবে আমাদের বাসায় আসে যে তোমার মামা হয়, তোমার বড় মামার সাথে আসতে মামা হয়। আচ্ছা, তো আমরা তো অনেক ছোট ছিলাম, তো মামার বয়স কত তখন তোমাদের? আমার বয়স মনে হয় তখন 8 হবে। তোমাদের কিছু জানার বোঝার কিছু কথা না, যা বুঝাচ্ছে তখনই বুঝাচ্ছে, যা বুঝেছে তাই। তারপরে এইভাবে যেতেছে। দেন ও মাঝে মধ্যে আমাদের বাসায় আসতো। আসার পর মানে ফার্স্টে একা মামার সাথে আসতো, দেন পরে যখন আসতো তখন একাই আসতো। আমার বাবার সাথে আমার মা কিভাবে আব্বুকে ম্যানেজ করছে যে আমার বাসায় আসবে, তো আসতেছে, দেন যেতেছে। তো আমার আম্মু তখন মানে সবাইকে ছেড়ে আমার সাথে এমন একটা জিনিস করছে যেটা মানে আমার মুখে বলতে বাদতেছে, যে বারবার এটা কিভাবে বলবো, যে উনি আমার সাথে এমন কিছু করে ফেলছে। তো তখন সেটা বুঝতাম না, তো এভাবেই যেতেছে। তারপরে ক্লাস 6-এ লাস্টের দিকে আমি মাদ্রাসায় পড়তাম। কোন সময়কার ঘটনা, যে সময়টা তোমার সাথে এরকম ঘটনা ঘটেছে বললে? তখন আমি ক্লাস 5-এ পড়ো। জি জি। এবং তোমার মাই কি ওই ঘটনাটার দিকে এগিয়ে দিয়েছিল নাকি তোমার মায়ের অজান্তে এই ঘটনাটা ঘটেছিল? আমার মার মানে যেটা হইতেছে এটা আমার আম্মুর একান্ত অজান্ত না, উনি নিজে থেকেই সেই মামাকে মানে যাকে মামা বলে ডাকতে তাকে এগিয়ে দিয়েছে তোমার কাছে। জি জি। তারপরে ক্লাস, তুমি তো কিছুই বুঝো না, কিছুই বুঝতে না। তারপরে আমার ক্লাস 6-এর লাস্টের দিকে ওইটা দেন গেছে। আমার আপু আমার আপু স্কুলে পড়ে, আমি মাদ্রাসায় পড়ি। তারপরে আমার আপুকে আমার সাথে মাদ্রাসায় নিয়ে এসেছে। তারপরে মাদ্রাসায় আনার পর আমিও মাদ্রাসায়, আপু মাদ্রাসায়। 6-এর লাস্টের দিকে ওই লোকটা আমাকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে। তো সেটা আমার মা জানে, আমার সবাই জানে, আমার মা, আমার বোন। বাট প্রবলেম হয়েছে এই জায়গায় যে যখন ওরা জানে তখন আমাকে কিছু মানে উল্টা আমাকে মারতেছে, আমার দোষ। বাট আমি তখন মনে আছে যে আমি এক বসে কান্না করতেছি। বাট উনি আমাকে বলতেছে আমি নাকি খারাপ। তখন আমি বুঝি নেই যে কি বলতেছে। বাবা নাই, আমার মাকে আমি অনেক লাভ করি, বাট সে আমাকে মানে আমি বুঝতাম না যে তখন আমার সাথে এটা কি করতেছে উনি, আমি সেটাও বুঝি নাই। পরে এভাবে যেতেছে।
তো আমি তখনও বুঝি নাই যে আমার সাথে কি হয়েছে আর কেন আমাকে বকতেছে, আমাকে মারলো কেন, সেটাও আমি বুঝতেছি না। আমি তখন ভাবছি যে আমি কোনো দুষ্টামি করছি, এই জন্য আমাকে মারছে, বাট এটাও ছিল না। পরে যে একটা প্রবলেম থাকে সব মেয়েদেরই, পিরিয়ড। তারপর অনেকদিন 4-5 মাস হয়ে গেছে, মা যে কি একটা আদর সেটা কখনো পাই নাই। পরে 5 মাস পর উনি আর আমার বোন, ওনাদের তো জানে যে কি হয়েছে, ওনারা কথা বলতেছে, নানুর বাসায় গেছে। পরে আমাকে বলতেছে, ওনারা কথা বলতেছে যে ওর তো এরকম এটা হইতেছে না, ওকে ডাক্তার দেখানো উচিত। তো আমার ডাক দিছে যে তোমার কি হইছে, আমি বলছি না, আমি তো মানে অনেক খুশি যে আমার হইতেছে না, ওয়াও। বাট তখন উনি ওনাদের মধ্যে তো বুঝছে। পরে আমাকে ওই লোক, তুমি খুশি হচ্ছে কারণ হচ্ছে না, তার মানে এই বিরক্তিকর ব্যাপারটা তোমার সাথে আর হবে না, এই মর্মে তুমি খুশি হচ্ছে। তুমি নিজেও জানো না যে কি ঘটে গেছে তোমার জীবনে। না, আমি আমার মতো দুষ্টামি করতেছি, যেমন ক্লাস 6-7 এ মেয়েরা করে, যে বিন্দাস ঘুরতেছি, দুষ্টামি করতেছি, বৃষ্টি হইতেছে ভিজতেছি, নানুর বাড়িতে গেছি। বাট আমাকে কখনো কোথাও ঘুরতে দিত না। আমার বড় আপুকে সব জায়গায় উনি পাঠাইতো, আমাকে সবসময় বাসায় রাখতো একটা রুমে, কোথাও মানে কারো বাসায় যেতে দিত না, এরকম কিছুই পাইনি আমি। একটা একদম অ্যাবনর্মাল বানিয়ে ফেলছিল বাসায় রেখে। তারপর আমাকে ওই লোকের সাথে কথা বলে ঢাকা নিয়ে আসে। ঢাকা নিয়ে আসার রিজন হয়েছে যে তুমি অসুস্থ হয়েছো, তোমার ডাক্তার দেখাইতে হবে, তোমার ডাক্তার দেখাইতে হবে। তো কি অসুস্থ হয়েছে সেটা আমি জিজ্ঞেস করি নাই। আমি ঢাকা আসি, আসার পর আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। ওইখানে ডাক্তার দেখার পর মানে আমি তখন বুঝি। পরে যখন আমি মানে কিছুদিন আগে, যেটা আমি বলতে হবে কোথায় বুঝতে পারছি, আমি একসময় কি আমি যে পড়ছি, তখন ওনারা যে আমাকে ডাক্তার বলছে, ডাক্তার দেখানোর পর ডাক্তার ওনাদের মনে হয় বলছে যে ও তো কনসেপ্ট করছে আর ওর অ্যাবর্শন করতে হবে। তখন ওরা আবার আল্ট্রাসাউন্ড করার জন্য নিয়ে যেতেছে। তখন আমাকে বলতেছে না যে কি হইতেছে। আমি গেলাম, যাওয়ার পর মনে আছে যারা আল্ট্রাসাউন্ড করে ওনারা আমাকে বকছে যে তোমার বিয়ে হয়েছে। বলছি না, আমাকে বকছে, আমি আমার মারে বলছি, বাট আমার কিছু বলে নাই। ওই দিন উনি আমাকে বাসায় নিয়ে গেল, ওই লোকটার বাসায়, মান্নানের বাসায় নিয়ে গেল, বাট আমার বাবা কিছুই জানে না। নিয়ে আসার পর বাবা তো বিদেশে, তখন বাবা বিদেশে। তারপরে ওই বাসায় আমাকে রাত্রে, তখন উনি আমাকে মারলো ওই দিন ওইখানে ওই বাসায় নিয়ে। তারপরে পরের দিন সকালে উনি আসলো, আমাকে নিয়ে আসলো, আমাকে বললো যে অ্যাডমিট করাতে হবে। করালো। মানে আমি ছোটবেলা থেকে কখনো অসুস্থ হই নাই, মানে ওষুধ খাওয়া, এগুলা সুই দেওয়া, এগুলো কখনো পছন্দ করতাম না। তখন আমার যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, তখন আমাকে সেন্সলেস করার জন্য ওষুধ দিবে। তখন আমি ওনাকে মানে সুইটা দিবে, আমি দিতেছি না। তখন আমার বাবা, মানে আমার হাতে ঘড়ি ছিল, আমার বাবা আনছিল, তখন পড়ছিলাম, ওইটা খুলছে। তো আমি মানে অনেকগুলো নার্স আছে, সবাইদের মানে ছোট তো ক্লাস 6 এ পড়ে, ওনাদের মারতেছিলাম। সবাই বলতেছে অনেক দুষ্টু মেয়েটা। তখন আমার মার্স, আমি ভাবছি আমার বাবা আমাকে এখান থেকে নিয়ে যাবে, বাট উনি এসে আমাকে ধরে আমার সেন্সলেস করলো। আমার বয়স তখন 13 বছর যখন আমার সাথে এগুলা হইতেছে। তারপরে আমার ভিতরে 6 মাসের একটা বেবি।
আমার ওরা আমাকে একটা ওয়ার্ডে ছিলাম, ওদের রুমে 2টা বেড ছিল, একটাতে আমাকে স্যালাইন দিয়ে রাখলো, অনেকগুলা কি কি ওষুধ ছিল আমার ভিতরে, মেডিসিন ওই বেবিটাকে মারার জন্য। পরে ওই বেবিটাকে মেরে ফেললো। আমি 13 বছর তো, তখন আমাকে অনেক প্রবলেম হয়ে গেছিল এটা করার সময়। প্রায় মানে আমাকে, আমি তখন মারাই গেছিলাম, 2 দিন ছিল, বাট কোনো কিছু হইতেছে না, রেসপন্স পাইতেছে না। বড় একদিন বিকালে আমি অনেক কষ্টে ছিলাম ওখানে। বিকাল যখন হয়েছে আমাকে অপারেশন থিয়েটার নিয়ে গেল, ওইটা করলো। করার পর আমার মা তখন অনেক খুশি, ওই লোকটাও খুশি, ওই লোকটা এখানে, মান্নান ওই মহিলাটাও এখানে। তারপরে ওইখান থেকে পরের দিন আমাকে নিয়ে আসছে ওই লোকটার বাসায়। আনার পর আমার মা তো গ্রামে তো কেউই জানে না, তো উনি কি করছে যাতে জানাজানি না হয়, উনি বাড়িতে চলে গেছে। আর আমাকে অসুস্থ রেখে উনি আমাকে ওই লোকের বাসায় রেখে উনি চলে গেছে। উনি কিভাবে পারলো আমাকে রেখে চলে যাইতে? তখন আমি বাসায় আসার পর যখন আমি একটু সেন্সলেস ফিরতো, সেন্স আসতো, আমি অনেক কান্না করতাম। আমার এত কষ্ট হইতো যে প্রায় আমি মারাই যেতাম। তারপর আমাকে ওষুধ দিয়ে আবার ঘুম পাড়া রাখতো। এরকম 1 মাস গেছে কন্টিনিউ। এর ভিতরে লাস্টে একদম উনি পরে ওনার ভাইকে নিয়ে আসছিল, তারেক। উনি সব জানে, তারেক আমার আপন মামা। বাট আমার মা আমাকে আইসা বলে নাই, একদিন দেখে না 1 মাসে যে আমি কেমন আছি। ওনার কথা হইছে আমি যদি বাড়িতে যাই সবাই জেনে যাবে যে মেয়ে অসুস্থ কেন, এই জন্য আমাকে ঢাকায় রেখে দিয়ে ওনারা ওই লোক কাজে চলে যেত, আমাকে বাসায় ঘুমের ওষুধ খাওয়ায়, কি একটু ওষুধ দিত রাখতে, সেটা খাওয়ায় বেড়ে ফেলায় রাখতো। এভাবে গেছে 1 মাস। যাওয়ার পর ওই লোক এখন ওনারা ডিসিশন দিছে যেহেতু আমাকে গ্রামে রাখা যাবে না, রাখলে ওনাদের এটা জানাজানি হয়ে যাবে। তখন ওই মহিলা আমার বাবার সাথে ঝগড়া করা স্টার্ট করে, আমার বাবার সাথে অনেক ঝগড়া করে। ঝগড়া করার পর এক পর্যায়ে বাবা বলছে ওনাকে ছেড়ে দিবে। তারপরে বাবা কি তখনও বিদেশে? হ্যাঁ, বাবা বিদেশে, ঝগড়া চলতেছে। পরে এক পর্যায়ে বাবা দেশে আসছে। আসার পর বড় বোন, হ্যাঁ ওর 14 হবে বয়স, ওকে এসে ওনার পছন্দ মতো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে। তারপরে উনি আমাকে, আমার বাবা একটু আবার কি বলে বউকে মারে যেরকম, এরকম মারতো। বাট তারপরে যখন আমি 1 মাস পর বাবা আসছে, আমাকে নিছে, মাকেও নিছে নানুর বাড়ি থেকে। নেওয়ার পর আমার আম্মুকে মারছিল। পরে আমি আবার তো বুঝিনি আমার সাথে কি হয়েছে। পরে আমার কথা হয়েছে মাকে কেন মারবেন? হ্যাঁ অন্যায় করছে, যাই করছে, মহিলার গায়ে হাত তুলবেন না, মায়ের গায়ে। তো আমার বাবা যখন মাকে মারতো তখন আমি যে আমার মাকে বাঁচাইতাম, বাট আমার মনে কখনো যে দৌড়াও দেখে নাই। তো আমার এই বাবার কাছেও আমি অনেক মেয়ে খেয়েছি শুধুমাত্র আমার মার জন্য। যাই না, মাকে অনেক লাভ করতাম, মা কখনো করে নেই, এটা এখন বুঝতেছি। তারপরে এক পর্যায়ে উনি আমাকে নিয়ে ওই লোকের কাছে চলে আসে। আমার বাবাকে এগুলো বলতে দেয় নাই। আমার বাবার সাথে আগে যে কথাগুলি ছিল, আগে যেমন মা আমার বাবার সাথে আসলে বাবা মা বলে ডাকতেও ঘুরতে যেতাম, বাট এরকম কিছুই হয় নাই। বাবার সাথে দূরত্ব হয়ে গেছে। বড় বোন ওর হাজবেন্ড আমাকে নিয়ে উনি পালায় গেছে, ওই লোকে মান্নানের কাছে চলে আসছে। আসার পর
আমার ওই যে ক্লাস 6 উঠছি ওইখানে কিন্তু পড়াশোনা স্টপ, আর পড়াশোনা করে নেই। পরে আমাকে ঢাকা নিয়ে ওই মহিলা চলে আসে, নিয়ে আসার পর ওই লোক আমাদের যাত্রাবাড়ি থেকে আনার পর ওনার একটা ফ্রেন্ডের বাসায় উঠায়। ওইখানে 1 মাস ছিল। এর ভিতরে আমার ওই মহিলাটা আমার বাবাকে ডিভোর্স পাঠায়, যাতে ওনার বিয়ে করলে কোনো প্রবলেম না হয়। তারপর ওই লোক একটা বাসা নেয়, ওইখানে আমি, ওই মহিলা আর ওই লোকটা থাকে। তো ওইখানে থাকাকালীন আমি একা একটা রুমে থাকতাম, ওনারা একটা রুমে থাকতো। আর তখন আমার রুমের আমি থাকতাম। তারপরও ওই লোক যে ফিজিক্যাল হ্যারাসমেন্ট আমাকে করতো তখনও তার স্টপ হয় নাই। তখন সে তো পেয়ে গেছে, আর ওই মহিলাটা তো ওনাকে এনে দিছে, এই জন্য তাও আসতো। এভাবে গেল 2012-13 দিকে। ওনার একটা যে মান্নান, ওর আগের একটা ফ্যামিলি আছে, ওইখানে ওর একটা ছেলে আছে মুকুল, ওরা কুমিল্লায় থাকে, শাকতলায়। তো ওর বউর সাথে ও থাকে না। তো ও যে আবার সেলিনাকে বিয়ে করছে, আমার ওই মহিলাটাকে। আপনারা কিছু মনে করবেন না, বাট ওই মহিলাকে আমার মা বলতে ঘৃণা হয়। সবার মা অনেক ভালো, বাট সরি আপনারা কিছু মনে করবেন না, আমি ওই মহিলাকে মা ডাকতে পারবো না। সবার জন্য সবার মা অনেক ভালো, কিন্তু আমার জন্য আমার মা ধরে যাক। ওনারা ডিসিশন নিল, মান্নান সেলিনা, যে ও তো মেয়ে, ওকে বিয়ে দিতে হবে। তো বিয়ে বাহিরে কোথাও দেওয়া যাবে না, ফ্যামিলির ভিতরেই দিতে হবে। তো যেহেতু আমার বড় ছেলে আছে মুকুল, ওর সাথে ওকে বিয়ে দিয়ে দেই। তাহলে আর ওর যে ঘটনা, ও যদি কারোর কাছে বলতেও যায়, বলতে পারবে না। আর ওর কাছে আমি থাকবো, মান্নানের কাছে। ওর ছেলে ওর যেমন খুশি তেমন ইউজ করতে পারবে। তো আল্লাহ অশেষ সহমত যে হয় নাই, কোন একটা কারণে হয় নাই। ওই ছেলেও রাজি ছিল, বাট কোন একটা কারণে হয় নাই। পরে উনি এভাবে গেল 2014 সালে। আমি বললাম যেহেতু আমার লাইফটা শেষই হয়ে যাইতেছে, আমার তো পড়াশোনাটা করতে হবে। পরে আমি অনেক কান্নাকাটি করছি, আমাকে অনেক মারছে। তারপরে বলছে আমাকে পড়াশোনা করাইতে হবে। তখন আমাকে ওপেন ইউনিভার্সিটিতে 2014 সালে ভর্তি করাইলো। দেন ওইখানে ভর্তি করানোর কারণ হচ্ছে ওইখানে তো অনেক সিনিয়র পার্সন, আমার সাথে কারো মেন্টালিটি যাবে না। ওপেনে ভর্তি করানো যাতে আমি যদি কারোর সাথে এগুলো শেয়ার করে দেই ওদের ক্ষতি হবে, তার জন্য এখানে ভর্তি করাইলো। গেল, তারপর পড়াশোনা চলতেছে। পরে 2014 সাল গেল 15-16 দিকে। আমি যখন এইগুলো আমার একজনের সাথে শেয়ার করছিলাম, শেয়ার করার পর উনি আমাকে বলল যে এগুলো তোমার সাথে অন্যায় হইতেছে। ইভেন আমি ওনাকে দেখাইছি যে বিলিভ করবে না। নর্মালি আমি এটা বললে কেউ বিলিভ করবে না যে আমার সাথে এগুলো হইতেছে, বলবে কেউ বিলিভ করবে না। ওই লোক সব জায়গায় বলে তো আমার মেয়ে, কিন্তু কোন বাবা পারে তার মেয়ের সাথে এমন করতে?
তারপর ওই মহিলা কি করতো, আমি তখন ভাবে প্রতিবাদ করলে কি গায়ে হাত তুলতো? হ্যাঁ, অনেক তুলতো। পরে এভাবে আমি যখন এগুলা মানে পছন্দ করতাম না, তখন লাস্ট পর্যন্ত বাঁচার জন্য আমি কি করতাম, রুমের লক করে চাবিটা ওনাদের কাছে থাকতো বাসার, ওইটা আমি নিয়ে আসছিলাম একবার, পরে সিটকায় লাগিয়ে দিতাম। এরকম করছি 2-1 দিন। আমার মা কি করছে, যদি আমি রাত্রে এরকম করতাম, সকালে ওই মহিলা এসে আমাকে মারতো, বকা দিত, যে এমন কেমন, যে তুই দরজা লাগায় ঘুমাস কেন। আমি বলছি আমি ঘুমাবো, আমার রুম, আমি দরজা লাগায় ঘুমাই না, যেভাবে ঘুমাই, সমস্যা কি? কারণ তুই এভাবে ঘুমাইতে পারবি না, দরজা খোলা রাখতে হবে। তো আমি বলছি না, খোলা রাখবো না। পরে উনি কি করছে, কিচেনে এনে উনি আমার রুমের সিটকারি খুলে ফেলছে, চাবি নিয়ে গেছে আমার কাছ থেকে। তো এভাবেই গেল, উনি আমাকে মারতো। পরে আমার বোন আসলো, আমার মা ওকে নিয়ে আসলো, আমার ভাইকে, আমার মামা, আমার নানা, সবার কাছে বলছি, কেউ আমাকে হেল্প করে নাই, সবাই আমাকে উল্টা মারছে। কি বলছে? উল্টা সবাই আমাকে মারধর করছে। আমার মামা তার চেয়ে সবকিছু জানে, তারপর সে তুই একটা মেয়ে কিছু করতে পারবি না। আমার মাকে বলি যে আপনার জামাই আমার সাথে এগুলো কেন করে, আমার জামাই ও পুরুষ মানুষ, ও অনেক কিছু করতে পারবে, অনেক মেয়েদের সাথে এগুলো করতে পারবে। কে বলছে এটা? এটা আমার মা সেলিনা, উনি বলছে, কেউ তো পুরুষ, ওই 100 মেয়ের সাথে রিলেশন করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমার সাথে কেন, আমি তোমার মেয়ের বয়সী। আমার নানা ওনাকে বলি, তোর কথা কেউ বিলিভ করবো না, তুই মেয়ে। নানুকে বলি সেম কথা, মামাকে বলি যেগুলো বলে লাভ নেই, ভুলে যাও, নিজের লাইফ আগে বাড়ো, বিয়ে করো, অন্য ছেলেকে সাথে চলে যাও। এগুলো হচ্ছে ফ্যামিলি। বোন তারপরে এভাবে গেল। পরে আমি একটু বাড়াইতেছিলাম যে আমার সাথে এগুলো কেন হইতেছে। পরে একদিন ওই লোকে, আমি যখন বলছি আপনার নামে মামলা করব, তখন আমার মার সামনে, সবার সামনে ওই লোক আমাকে গলা চাপ দিয়ে ধরছে, একদম দেওয়ালের উপরে উঠে ফেলছে, গলা চেপে ধরে। তারপর আমার ওই মহিলা কিচ্ছু বলে নেই, কেউ কিছুই বলে নেই। পরে আমার অনেক কান্না করছি নিজের রুমে। ইভেন আমার যে ভাই, ওকে দিয়ে আমাকে মারাইতো, ছোট 13-12 বছর, ওকে দিয়ে মারাইতো। হ্যাঁ। কি বলে মারাইতো? যে কিছু হইলে আমি মানে কোন একটা অজুহাত দিয়ে, যেমন কলম নিয়ে, এটা আমার কলম, একটা অজুহাত দিয়ে মারাতো। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে মারতো। ও তো কিছু বুঝতো না। না, ও সবসময় বলতো তুই খারাপ, তুই খারাপ। তাই বলতাম যে আমি কি খারাপ। মা ওইভাবে বোঝানোর চেষ্টা করতে ওরে। সবাই সবার মতো, সবাই সবাইকে সাপোর্ট করে। আমার পাশে আমি আজ পর্যন্ত কাউকে পাই নাই। ডিভোর্সের দিন হয়েছে, প্রতিবাদ না করলে তো তোমার হয়তো কিছুই হতো না, বাট প্রতিবাদ করছো দেখে তোমাকে এভাবে আঘাত প্রতিবাদ করছি, কারণ আমার এগুলো ভালো লাগে না, আমি এগুলো পছন্দ করতেছি না। আমি সবাই বলছি, কেউ শুনেনি। আমার কষ্ট তখনই লাগছে যে তখন আমি বুঝতে পেরেছি যে আমি তো 13 বছরের বাচ্চা, আমার পেট দিয়ে কিভাবে 6 বছরের একটা মেয়েকে মেরে ফেলো। তখনই আমার মনে হইল যে আমি যার সাথে শেয়ার করেছিলাম উনি বলছে এটা তো অন্যায় হয়েছে, অ্যাটলিস্ট তোমার জন্য না করো, ওই বাচ্চাটার জন্য তো একটু তোমার প্রতিবাদ করতে হবে। তারপর তো বলতে পারবো যে তুমি কিছু করছো। সবাই বলে যে এটা বলে কোনো লাভ নেই, কেউ বিলিভ করবো না, সবাই জানে ও তোমার বাবা। বাট আমি তো জানি ওই লোক কি, আমাকে কেউ জিজ্ঞেস করুক না ওই লোক কি, আমি ওকে বলি, ও আমার বলে যে আমি তোর মাকে বিয়ে করছি শুধুমাত্র তোকে পাওয়ার জন্য, আর তোর মাকে বিয়ে করছে আরেকটা কারণ, যাতে তুই যদি কখনো কারো কাছে এগুলো বলস, সবাই যাতে বলে আমি তো তোর বাবা। এগুলো কিভাবে সম্ভব?
জঘন্য আমরা। পাপে পাপে আমাদের আকণ্ঠ নিমজ্জিত। এই যে সমাজ, যে দেশ, যে জাতিসত্তা নিয়ে প্রতি মুহূর্তে গর্বে বুক ভরে, সেই দেশ, সে সমাজ থেকে উঠে আসা এক গল্প। কোন সামাজিকতার কথা আমরা বলি, কোন ভালো লাগায় নিজের আত্মতৃপ্তিতে ভুগি, কোন গর্বে আমরা নিজেদের বুকটাকে চওড়া করি। এক সিনথিয়া সমগ্র বাংলাদেশের জন্য, বাঙালি জাতিসত্তার জন্য, হাজার বছরের পর্যায়ক্রমে পাওয়া এই বাঙালি জাতিসত্তা এই সমাজের জন্য অনেক বড় একটা চপটাঘাত। কোন দেশ বিলংস করি আমরা? প্রতিদিন অহর্নিশ কত ঘটনা ঘটে যাচ্ছে এভাবে, কত শিশু তার শৈশবকে আত্মাহুতি দিচ্ছে এভাবে, কত জঘন্যভাবে উপস্থাপন হচ্ছে এই বাঙালি জাতিসত্তার, কত দীর্ঘ নিঃশ্বাস চাপা পড়ছে ওই বালিশের নিচে, কত শিশু তার নিজের সতীত্বকে, নিজের আব্রুকে, তার সবচেয়ে বড় ধন এভাবে নিজের চোখের সামনে জলাঞ্জলি দিতে দেখছে। যে মা, যে বাবাকে নিয়ে আমরা পূজনীয় ভাবে নিজেদেরকে জানতে বুঝতে শিখেছি জন্মের পর থেকে, কতদিন কত বাবা মার চরিত্রের আড়ালে কত রকমের নোংরামির জন্ম দিচ্ছে। তারপরে এভাবেই গেল। তো ওপেনে 2016 সালে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিলাম, ভালো হলো মোটামুটি। তারপর সেকেন্ড ইয়ারে পরীক্ষা আসবে, আমি এভাবেই যেতেছে। পরে আমি প্রতিবাদ করতেছি। আমাকে মায়ের বিভিন্ন ধরনের মাস, যেমন একদিন খুনতে আসে না, ওইটা দিয়ে ইচ্ছে মতো মারছুনি আমাকে। ও লোক সবাই মিলে মারে আমাকে, আমাকে তো কেউ সাপোর্ট করে না। আর সবার মেয়েদের দিকে তাকানো একটা অন্যরকম। আর সবার, আমার যে জন্ম দিছে আমাকে, উনি তো আমাকে খারাপ পথে দিয়ে দিছে। এই জন্য যে কোনো লোক আমাকে তাকাইতো, অন্য চোখে তাকাইতো, অন্য রকম কথা বলতো ওনার সামনেই। উনি প্রতিবাদ করতো না, আমার এগুলো খারাপ লাগতো। এই জন্য আমি একা থাকতাম। পরে এভাবে গেল। তারপরে আমি লাস্ট একটা ডিসিশন নিলাম, ওনারা আমাকে পড়াশোনা অফ করে দিবে। আমার রুমের লক ভেঙে ফেলছে, ওইগুলো আবার কন্টিনিউ করতে হবে ওই লোকের সাথে, মান্নানের সাথে। তারপরে আমি বলছি কখনই সম্ভব না। তো ওনারা আমাকে সেপ্টেম্বরে আমার পড়াশোনা সব স্টপ করে দিচ্ছে 2016 সালে। তারপরে আমি বলছি এবার আমি একা মরবো, একা বাঁচবো, কিছু একটা করবো। সেপ্টেম্বর আমি ওর বসের কাছে গেছি। ওর বসের পুরানো পল্টন আজাদ ফিটমিল, ওর বসের নাম আজাদ। ওনার সাথে দেখা করছি। দেখা করার পর ওনাকে বলছি যে এই লোক আমার সাথে এমন এমন করে, অ্যাটলিস্ট আমাকে পড়াশোনাটা করতে দেন, করতে দিতে বলেন। পড়াশোনা খরচ চালাইতেছে না, পড়াশোনা করতে দিবে না। তারপরে উনিও কিছু বললো না, যে যে হবে চলুক, আমি বলছি সমস্যা নেই। তারপরে আমাকে ওই লোকে বললো যে তুমি যদি কিছু করতে চাও, কিছুই করতে পারবা না, কারণ তুমি একটা মেয়ে। তুমি কি করবা? তোমার টাকা পাবা কোথায়? মামলা করবা? কে তোমাকে হেল্প করবে? করবে না। তারপরে গেল পড়াশোনা। আমি লাস্ট একটা জিনিসের জন্য চুপ করে থাকতাম, আমি পড়াশোনাটা করতে পারবো তো। দিনে কাজের মেয়ের মতো কাজ করব, রাতে ওইটা, এটাই আমার লাইফ ছিল। বাহিরে কি জগৎ এটা জানতাম না, এই দুইটাই আমার লাইফ। তারপরে ওইখানে যেহেতু পড়াশোনা স্টপ করে দিবে, তখন ওইখানে থেকে আমার কোনো, এর থেকে বলো বাহিরে থেকে মরি না,
একটু প্রতিবাদ করে মরি, এভাবে ওইখানে দিয়ে কেন মরবো? পরে শিশির ভাইয়াকে জানাইলাম সবকিছু। শিশির ভাইয়া জাস্টিস পড়বেন কুঞ্জাপু ওনার নাম্বার দিল সেপ্টেম্বরের 9 তারিখে বিকাল 4টায়। কুঞ্জাপু আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পর আপুকে বললাম সবকিছু। আপু তো শুনে পুরো এগুলো কি সত্যি তোমার সাথে হয়েছে? আমি বলছি হ্যাঁ আপু। তো এরা 2 দিন আগে ওনারা আমাকে রুমের ভিতর মানে আমার রুমের লক ভেঙে ফেলছে, লাইট ফ্যান খাবার টাবার সব স্টপ করে ফেলছে, কিছুই দিবে না। তারপরে আমি আপুকে বললাম, আপু তখন আমার যোগাযোগ করলো ডিবির সাথে। তারপর এখান থেকে মুগদা থানায় রেফারেন্স করলো। ওখান থেকে 7টার দিকে পুলিশ আসলো। আসার পর আমাকে ওইখান থেকে আরেকজন আসলো, মাহবুব ভাইয়া জাস্টিস ফর ওমেন, শিশির ভাইয়া, মাহবুব ভাইয়া আমাকে ওইখান থেকে উদ্ধার করলো। উদ্ধার করার পর আমাকে মুগদা থানায় নিয়ে গেল। না, বাসায় থাকার পরও আমাদের বাসার উপর আবার পুলিশ থাকতো। উনি ওনার কাছে বললাম সবকিছু। তখনও ওনারা আমাকে রুমে আটকে রাখছে কোরবানির আগে, সেপ্টেম্বরের 9 তারিখের ঘটনা 2016। উনি আমাকে ঘরের ভিতরে আটকে রাখছে। পরে যখন পুলিশ আসবে ওনারা লিফটে উঠতেছে, ওনারা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর ওনারা আমাকে যখন এগুলো বলতেছি তখন ওনারা বলতেছে, ওই মহিলাটা বলতেছে যে ও খারাপ, ফোনে বলতেছে যে ও তো খারাপ, ও ভালো না, ওর ক্যারেক্টারের প্রবলেম। সব জায়গায় যায় বলো ওর ক্যারেক্টারের প্রবলেম। তা আমি একটা কথাই বলি যে আমার ক্যারেক্টারের প্রবলেম, সবকিছুই আমার প্রবলেম, ঠিক আছে, কিন্তু তুমি মা হিসেবে কোন দায়িত্বটা পালন করছো? তুমি জন্ম দিয়ে দিছো, তোমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। তোমার বাচ্চা কে গুড টাচ ব্যাড টাচ এটাও তোমার শিখিতে হবে, কারণ তুমি প্যারেন্টস না। তুমি কি বাচ্চা জন্ম দিলে কি একটা শেষ হয়ে যায়? কখনোই না। ও ভাবছে, বাট ওর বড় মেয়েকে সব শিখিয়েছে, ওর বড় মেয়েকে সব দিছে, আমাকে দেয় নাই। জাস্ট আমাকে দিয়ে উনি ওনার লাইফ উনি এনজয় করছে। উনি কিভাবে পারে যে ফোন করে বলতে মানুষের সামনে যে সন্তানটা অনেক খারাপ হোক? কখনো কেউ বলবে যে আমার মেয়ের ক্যারেক্টারের প্রবলেম আছে? আমি বলে ওই লোক আমার জন্য এমন করছে। তখন ওনারা আমার কোয়েশ্চেন করে যে তোমার মা তোমার এইগুলো বলে কেন? তারপর এখান থেকে আমাকে থানায় নিয়ে গেল পুলিশরা। তখন ওই বাসা থেকে বেরোয়ার সময় আমি 2টা মাত্র ড্রেস নিয়ে বের হই। মুগদা থানায় থাকি, বাসা থেকে 10 মিনিট। উনি আমাকে একবারের জন্য, সারা রাত আমি থানায় ছিলাম, হ্যাঁ কিছু খাইছিলাম, বাট একবার এসে দেখেও যায় নাই। উনি ওনার হাজবেন্ডকে বাঁচানোর জন্য ব্যস্ত, কেউ আসে নাই, কোনো ব্যক্তি আসেনি আমাকে দেখার জন্য। পরের দিন মামলা হলো, আসামির নাম মান্নান। তারপরে ওইখান থেকে আমার থাকার জায়গা নেই, উনি থানায় যেভাবেই হোক আমাকে করে কিশোর উন্নয়ন পাঠাইলো। আমি আসামির মামলার বাদী হয়ে আমি জেল খাচ্ছি। আমাকে কখনো গারদ কি সেটাই চিন্তাম না, ওইখানে থাকতে হয়েছে। ওইখানে ঢুকে আমি পুরো চুপ করে বসেই রয়েছি যে আবার কিছু কই ঢুকছি আমি। তারপর ওইখান থেকে নিয়ে গেলো গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্র, যেটা কিশোর উন্নয়ন কেন্দ্র বাট একটা জেলখানা। এখানে থাকে পাগল, মাদক যারা এডিক্টেড, তারপরে যারা বিভিন্ন নোংরা কাজ করে তাদের সাথে আমাকে রাখলো। আমি গেলাম, যাওয়ার পর ওদেরকে দেখে আমি অনেক ভয় পেয়েছি, আমি কখনো দেখিনি এগুলা।
অনেক তারপরে আমি ওইখানে মনে 8টা বাজে গেছি, যাওয়ার পর একটা রুমে ছিলাম, পরে পাগলদের সাথে একসাথে খেতে দিল। তখন আমি একটা জিনিসই মনে মনে চিন্তা করতাম যে যেহেতু আমার কাছে কোনো কিছু নাই, শুধু একটা কিছু প্রমাণ আছে, আল্ট্রাসাউন্ড আর ওষুধের যে ওষুধগুলো লিখে দিছে ওইগুলোই, স্লিপটা আর এ দুইটাই। আরেকটা জিনিস বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, যে হ্যাঁ সবসময় শুনছি যে সত্য পথে চললে অনেক বাধা পাবো, অনেক কষ্ট পাবো, বাট থাকতে হবে ওইখানে। তো আমি সেটাই চিন্তা করলাম যে একটা যেহেতু সুযোগ পাইছি, আমি এখানেই থাকি, কষ্ট করি, এখানেই থাকবো, পাগলদের সাথে সবকিছু করবো, বাট ওই লোককে শাস্তি দিতে হবে আমার। পরে ওইখানে ছিলাম, ঈদ মনে হয় 17 তারিখে হয়েছে না, কুরবানি ঈদ, বাট পাগলদের সাথে থাকা, এখানে অনেক কান্না করছি, জেলখানায় রাখছি, অনেক কান্না করছি, কিন্তু তারপর কান্না করছি যেটা আমার কষ্ট না, আমি এত কষ্ট করছি, তাও কারণ ছিল পিছনে ওই মহিলা। তারপরে একটা জিনিস মনে মনে চিন্তা করতাম যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, আমি যাতে ওই লোকের এখানে থাকতে পারি ধৈর্য সহকারে, ওই লোককে শাস্তি দিতে পারি, আমি অনেক কষ্ট করবো, এখানে যদি সারা জীবন থেকে যায় তাহলে আমি থাকবো। তারপরে আমি ওই লোকের শাস্তি চাই। ওইখানে 18 বছরের নিচে যারা তারা থাকে, কিন্তু আমার 18 বছর হয়ে গেছে। তারপর আমাকে ওইখানে বেআইনি ভাবে রাখছে, রাখার পর যারা মাহবুব ভাইয়া ওনারা আমাকে বের করতে চাইতেছে, দিতেছে না। ওই মহিলা ঈদ গেল, ঈদের দিন ওনারা তখন আমাকে ভুলে গেছে। যদি আমি ওনার সন্তানই হইতাম, চিন্তা করি উনি তো 3টা সন্তান নিয়ে, ও আমার একটা এই সংসারে ওরা একটা ছেলে আছে, ওর মনে 2 বছর চলে, ওই ছেলেটার সব কাজ আমাকে দিয়ে করাইতো। তো ও একটা আমার ওই ফ্যামিলিতে উইক পয়েন্ট ছিল। তো উনি ওনাদেরকে নিয়ে, ওনার ছেলে 2 ছেলে 1 মেয়েকে নিয়ে উনি সুন্দর মতো ঈদ করতেছে, কিন্তু আমার তো ভুলেই গেছে আমি তো এখানে কিছুই না, আমি এখান থেকে চলে গেছি, ওনারা তো বেঁচেই গেছে, শুধুমাত্র মামলা করছি, এটাই ওনাদের সমস্যা। তারপরে উনি ঈদের 2 দিন পর আমার সাথে এখানে দেখা করতে গেছে। তো আমাকে এখানে কাউন্সিলিং করতো ইভা ম্যাডাম আর রত্না ম্যাডাম। তো রত্না ম্যাডামের সাথে উনি একটা রুমে গেল, যাওয়ার পর আমাকে ছোট্ট একটা বিরোধের ভেতরে এটা একটা ফোন কল নেই তো, আর অফকোর্স আপনারা আমাদেরকে টেক্সট পাঠান, কমেন্ট করুন, লাইক দিন, আমরা যেন বুঝতে পারি যে আপনারা আমাদের সাথে আছেন। ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখে সার্চ দিলে আপনারা আমাদের পেজটি পাবেন। দেন আমাদের পোস্টে কমেন্ট অথবা লাইক করুন। ফার্স্ট ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো। অনুষ্ঠান কি শুনছেন? বলি অনুষ্ঠান শুনছেন কি? হ্যাঁ। এক্স্যাক্টলি অনুভূতি কি আপনার? সরি, বুঝতে পারি। বলি এক্স্যাক্টলি অনুভূতিটা কি এখন এই মুহূর্তে অনুষ্ঠানটা শুনে? ভাইয়া, আপুর সাথে কথা বলা যাবে তো? কথা পরে বলি, আমি বলি আপনার অনুভূতিটা কি? শুনছেন যে ঘটনা, শুনে অনুভূতিটা কি? ভাইয়া আসলে কি এখানে এরকম ভাবে ঘটনা ঘটছে বা ঘটতে পারে কখনো কল্পনাই করা যায় না। তো ঘটছে, শুনছেন। এত বড় কথা তো আর মানুষ বানায় বানায় বলার কথা না, যতটুকু আমার ধারণা। তো কি রিয়াক্ট কি হচ্ছে, ভেতরে কি হচ্ছে কাজ? ভাইয়া এতটা ঘৃণা হচ্ছে, ওই রকম টাইপের ঘৃণা বলেন তো? হ্যাঁ, কেমন ধরনের ঘৃণা, কতখানি ঘৃণা, কি ধরনের ঘৃণা হচ্ছে? এটা নাকি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা ঘৃণা। দেখি তো ভাষায় প্রকাশ করতে পারে এমন কারো কাছে যাই দেখি। নেক্সট ফোন কল নেই একটু। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম গুরু, ভালো আছেন গুরু? জি, অনুষ্ঠান শুনছেন? আমি তোফায়েল বলছিলাম। তোফায়েল, অনুষ্ঠান শুনছেন? শুনছিলাম। হ্যালো গুরু, শুনতে পাচ্ছিলেন? জি জি, অনুভূতি বলেন।
গুরু, মা যে আসলে এরকম হয় আমার আগে জানা ছিল না, কিন্তু সবার মা এরকম না। খুব দুঃখ প্রকাশ করছি, মানে আসলে শুধু আমরা দুঃখ প্রকাশ করতে পারবো, আর কিছু করতে পারবো কিনা জানি না। যদি এই আপুর পাশে কোনোদিন দাঁড়াইতে পারি, সেরকম যদি সুযোগ পাই তাহলে দাঁড়ানোর চেষ্টা করব। ফাইল ভালো থাকেন। আমরা এখন যে এরকম গুরু একটু হঠাৎ করে যে এরকম মানে গল্প প্রচার হবে, মানে ভাবতে পারি না। এগুলো ঘটতেছে তো ফাইল, এগুলো ঘটছে। আমি আপনি জানি না শুনি না মানে এই না যে এগুলো ঘটছে না সমাজে। যে ভালো আছে সুখে আছে তার গল্প তো দিই, বাট যে কষ্টে আছে, এরকম ভাবে কষ্টে আছে, তার কথা যদি নাই প্রচার করি কেমনে জানবেন তাহলে? তো ফাইল পরে আবার কথা বলবো, যাচ্ছি সিনথিয়ার কাছে। তারপরে এইভাবে ওই মহিলা গেল। একটা কথা বলতে ভুলে গেছি পিছনে, যখন ওনার যে থার্ড কনসেপ্ট করে এই ফ্যামিলিতে, তখন উনি বাড়ি থেকে চলে আসে। ওই মহিলার সাথে ওনার বাবা মা কোনো কথা বলে নেই, কিছুই করে নেই। তখন উনি অনেক মানে বেবিটা লাস্ট পর্যায়ে ছিল তো অনেক কষ্ট হয়ে যেত। তখন ওনাকে যে আমি মেয়ে, ওনাকে একদম টিপিয়ে একটা বাচ্চাকে যেভাবে পালে ঠিক ওইভাবে টেক কেয়ার করছিলাম। রাত্রে ঘুমাইতে পারতাম না, ওনার পা জ্বলতো। আমাকে বলার সাথে সাথে আমি ওনার জন্য ফ্রিজ থেকে পানি নিয়ে আসতাম। কেন করতে ঘেন্না হতো না? হয়তো তো, কিন্তু লাভ করতাম যে মানুষ তো বলে যে যতই হোক মা, কে বলে? সবাই বলে কষ্ট লাগতো। তুমি পৃথিবী, তুমি সমাজ, তুমি তো শুরু, তোমাতেই সবকিছু শেষ। কার কথা কে শোনে? ওই যে কি বল, আমি তো ওদের মতো হইতে পারি নাই। আমি যখন অসুস্থ ছিলাম উনি আমাকে ফেলে রেখে চলে গেছে। আমার কষ্ট হয়, আমি ওনার নেই হই, কেন ওনার মতো হইতে পারি নাই? ওনার কষ্ট দেখে কেন আমার এত কষ্ট হয়? নিজের অনেক কষ্ট হইতো, উনি কষ্ট পাইতো। কি করতেন? ওনার যেমন রাত্রে বেডে ঘুমাইতে পারতো না, নিচে ঘুমাবে বলার সাথে সাথে একটা দেড়টা নিচে ফ্লোরে মুছে দিতাম নতুন করে, যাতে উনি ঘুমাইলে ঠান্ডা লাগতো ফ্লোরটা। ফ্যান চলতো, তারপর ওনার প্রবলেম ছিল। কি বলতো তখন? তখন কিছুই বলতো না ওনার। আমি বলতাম ভালো লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে। কোনোদিন বলেনি? কোনোদিন বলে নাই। পরে ওনার কোনোদিনই বলেনি কিছু? পরে বলছে, যখন উনি বলে নাই, যখন আশেপাশের মানুষরা দেখে তখন বলে যে মেয়ে তো আপনাদের অনেক সেবা করে, এখন এই মেয়ে পাবেন না। তখন মানুষ বলে, ওইটা শুনি। পরে এইভাবে গেল। ওনার লাস্টে একটু প্রবলেম হয়েছে কনসেপ্টে, তো ওনার হসপিটালে অ্যাডমিট হলো, ওনার বেবি হলো। আমি খুব এক্সাইটেড ছিলাম যে একটা বেবি আসবে। তারপর উনি যখন হসপিটালে গেছিল, একটা বেড ছিল, এখানে দুইজন শোয়ার কোনো সিস্টেম ছিল না। পরে সারাদিন ওনার সাথে থাকতাম। ওনার মাকে জানানো হয়েছে, ভাইকে জানানো হয়েছে, কেউ আসে নাই, কেউ আসে নাই। ইভেন সবাই ফোন বন্ধ করে রেখে দিছে। আর ওনার বাবা আবু তাহের, ওনারা ওনাদের দেশের বাড়িতে চলে গেছে, ওনার মা বাড়িতে। তারপরে উনি ওনাকে হসপিটালে রাখলো, তো ওইখানে আমি ওনার সাথে থাকতাম। রাত্রে অল্প একটু ঘুমাই, আমাকে বলতো তুমি বাসায় চলে যাও। আমি বলছি তোমার মায়ের ছবি আছে তোমার কাছে? আমার হ্যাঁ, আমাকে একবার দেখাও তো। মানে আমি আমার জীবনের সবচেয়ে কারো কথা শুনে প্রচন্ড ঘৃণা, মানে যে ঘৃণা ধরো বমি টাইপের ঘৃণা, আমি ফার্স্ট এরকম একটা ঘৃণা ফিল করতেছি। এত জঘন্য চরিত্রের একটা মানুষ, একটা জঘন্য একটা খারাপ মানুষ, খারাপ মা কেমন হতে পারে আমার দেখার বড় ইচ্ছা। যদি বমি করে দিতে পারতাম এর গায়ে যদি বমি করতে পারতাম। তারপরে ওনার কেউ খোঁজ নেন। উনি আমাকে বলছে তুই এখানে ঘুমাইতে পারবি না, বাসায় চলে যায়। আমি বলছি আপনার যদি রাত্রে কিছু লাগে মা, তাহলে বাবু হবে না, বাবু তো কষ্ট পাবে, আমি থাকি, ঘুমানো লাগবে না, আমি এমনি থাকবো। পেপারের আমি হ্যাঁ, এটা আমার মামলার যে ইয়েগুলো, জাগনারী জাগবহিনী শেখা জাগরণীয় পেপারে জি, মায়ের যোগ সাজসে সৎ বাবা কর্তৃক মেয়ে ধর্ষণ হেডলাইন হয়েছে, সেখানে দেখছি। জি জি, তারই কপি এখানে মামলার, এগুলো বিভিন্ন মামলার কপি। জি।
তাহলে পাপিষ্ঠা নারীর চেহারা, একটা জঘন্য নারীর চেহারা, যে কোনো ডাউট ছাড়াই দোজকে থাকবে, অবশ্যই হাবিয়া দোজকে, সেই নারীর চেহারা কেমন হতে পারে সেটা দেখবার, দুনিয়াতে থেকে দেখবার সুযোগ আমার হলো। যেগুলো আমার যে বললাম না, আমার একটা ডকুমেন্টস আছে, এগুলো নিয়ে আমি বের হয়েছি বাসা থেকে। এটা হচ্ছে তখন ওষুধ যেটা দেওয়া হতো, মেডিকেশন যেটা দেওয়া হয়েছিল তোমার মিসক্যারেজ অ্যাবর্শন করানোর পর, মিসক্যারেজ তো না, অ্যাবর্শনের পর, সেই অ্যাবর্শনের পেপারস এগুলো। আর আলট্রাসোনো, ওই সময় আলট্রাসোনোতে যে 6 মান্থসের বেবি ধরা পড়ে, সেই আলট্রাসোনোর পেপার সেই সময়কার। জি। তারপর সিনথিয়া, তারপরে ওনার, আমি ওখানে থাকতাম, কষ্ট করে ঘুমাইতে পারতাম না, সমস্যা নাই, বাবু হবে, এমনি থাকা যাবে, থাকলাম। পরের দিন তাও ভালোবাসছো তারে? হ্যাঁ, তাও ভালোবাসছি। তার আগের কত বছর, প্রায় 7-8 বছর এভাবে তোমাকে পাপের মধ্যে, এরকম একটা জঘন্য পরিবেশের মধ্যে রাখছে। একটা বেবিকে মেরে ফেললো আমার ভিতর থেকে, তখন আমি সব ভুলে গেছি। তখন আমার মা কষ্টে আছে। ওই ইউনিটে যতগুলো মহিলা ছিল সবাই বলে আপনাকে অনেক হেল্প করে, যে উনি নামার আগে ওনাকে মানে আমি দরজা খুলে দিতাম, উনি ওয়াশরুমে যাবে, ওনার জন্য দাঁড়ায় থাকতাম যাতে স্লিপ কেটে পড়ে না যায়। এত মায়া আসছে কোত্থেকে তোমার মধ্যে? সেটাই জানি তুমি না। তো মায়া ভালোবাসার রূপই দেখোনি কখনো। বাপে বিদেশ বিভুয়ে থাকছে, বাপ মায়ের মধ্যে সম্পর্ক তো ভালো ছিল না, মায়ে পরকিয়া করছে, তার আয়েশের স্বামীরে দিয়ে মেয়েকে সারা জীবন ধর্ষণ করাইছে। সেই মানুষের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত আসে কোত্থেকে? কোথায় শিখছো এই ভালোবাসা? কেমনে আসছে তোমার মধ্যে এই ভালোবাসা? জানি না। যার শৈশব নাই, যার কৈশোর নাই, যার ছোট ছেলেবেলা নাই, সবকিছু যার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। একটা অসম্পূর্ণ জীবন নিয়ে তুমি চলছো, সেই জীবনে কিভাবে আসে ভালোবাসা? তারপরে ওনার 19 মে ওনার সিজার হয়, নূর হয়। নূর হওয়ার পর ওই লোকটা ওনার ছেলে হয়েছে, খোঁজ করার টাইমই নেই ওনার কাছে। বাট ওই ছেলের মাকে নিয়ে আসলো, দেখলাম। বাট তারপর দেখলো সিজারে হয়েছে, নূরকে ইনকিউবেটর নিয়ে গেল। তারপরে ডাক্তার আসতো। ডাক্তার কখন আসতো তখন চিন্তা থাকতো আমার, যে ডাক্তার আসবে, নূরের নিউজটা নিতে হবে, নূর ভালো আছে কিনা দেখতে হবে, নূর কেমন আছে আমার ভাইটা। তারপরে 4 দিন পর, যেমন আমি রাত্রে ঘুমাইতাম না, বাসায় আসতাম, বাসায় কাজের মহিলাকে দিয়ে ক্লিন করতে হইতো, বাসাটা করাইতাম, পরে আবার চলে যেত, এরকম করতে করতে আমি মাঝখানে অসুস্থ হয়ে গেছি, একদিন রাস্তায় ঘুরে পড়ে গেছি। তাও কেউ ছিল না ওই দিন, আমার সাথে কেউ ছিল না। তারপরে একটা দোকানের সামনে আমি ঘুরে পড়ে গেছি, উনি আমাকে এনে আমাকে ঠিক করছে, ওষুধের দোকানের সামনে, ফার্মেসির সামনে। সকালে আমি ঘুরে পড়ে গেছি, পরে উনি আমাকে স্যালাইন ওষুধ খাওয়াইলো। পরে গেলাম, যাওয়ার পর হ্যাঁ বললো কেন ঘুমাও, এগুলোই বলছো না। তারপরে গেল, যাওয়ার পর নূরকে 4 দিন পর উনি ইনকিউবেটরে দেখতে গেছে। দেখার পর উনি আসার পর উনি একটু ব্যথা পাইছে। তখন ওনাকে যে ইনকিউবেটরের গ্লাসগুলো যাতে টেনে না খুলতে হয় সেগুলো বলছে। পরে উনি যখন, তারপর থেকে আমি আর বাসায় আসতাম না। কাকে তুমি উনি করতেছো? ওই যে আমার কি বলে মা। এত আদব শিখছো কার কাছে? কেমনে আসছে তোমার মধ্যে এই আদব? আমি তখন বহু কষ্টে বহুক্ষণ ধরে শুধু আমি আমার নোংরা ভাষাগুলোকে, নোংরা শব্দগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছি। ব দিয়ে যত রকমের নোংরা শব্দ আছে বারবার আসছে, আমার গলা অবধি গিলে নিচ্ছে। ন্যাশনাল কোন মিডিয়াতে এই ধরনের ভাষা ব্যবহার করা যাবে না বলে। বাট আমি এম শিওর, আমি যতটুকু আমি নিজেকে চিনি, স্টুডিও থেকে বার হওয়ার পরেই আমি ইচ্ছা মতো হয়তো কিছুক্ষণ খিস্তি করব, যে পাপিষ্ঠ লোকটার চেহারা আমি দেখতেছি আর যে পাপিষ্ঠ মহিলা আমার সামনে আছে। কিন্তু যে মানুষটি ভিক্টিমাইজড হয়েছে, সে এত আদবের সাথে কিভাবে কথা বলতে পারে? সে এত কিছুর পরেও কিভাবে ভালোবাসতে পারে? কারণ আমি তো ওদের মতো না। এত অল্প বয়সে অন্যজনের মতো হতে শিখেছ। আমার অবাক হচ্ছে, অন্য জায়গায় এত কিছুর পরেও ওই জালিম মহিলার ভেতরে এতটুকু মায়া জন্ম নেয়নি। পরে উনি ওনার বেবিকে দুধ খাওয়াইতে যেত, ইনকিউবেটরের গ্লাসটা আমি যাওয়ার সময় দরজাটা খুলে দিতাম।
তারপরে ওইখানে উনি ভিতরে যেত 2 ঘন্টা 3 ঘন্টা থাকতো, তখন আমি ওইখানে দাঁড়িয়ে থাকতাম, ওইখানে একটা সোফা ছিল, এখানে বসে থাকতাম। যখন উনি আসবে তখন এটা দরজাটা খুলে ওনাকে বের করতে হবে, করে দিলাম। ওইখানে 14 দিন ছিল। 14 দিনে সবগুলো মানুষ মানে লিফটের লোক হয়েছে, দারুণ হতে সবাই বলে এত ভালো মেয়ে আপনি কোত্থেকে পাইছেন। বাট আমি তো জানি আমার সাথে কি করছে। তারপরে বেবি হওয়ার পর ওনার মা ওনাকে ফোন করেছে, তখন আমার কাছে ফোন ছিল যে আমার ছেলে তো বাড়িতে গেছে, ফোনে প্রবলেম হয়েছিল এই সেই। তখন আমি ওনাকে, উনি শুধু ওনার মানে উনি যেমন ওই মহিলাটা যেমন আমার মা সেলিনা, ওর মতো ওর মা বলতেছে আমার ছেলে এই হয়েছে। তো আমি একটা কথা বললাম তখন যে আপনি তো বারবার আপনার ছেলের কথাই বলতেছেন, কিন্তু আপনি একবারও তো জিজ্ঞেস করতেছেন না যে আপনার মেয়ে কেমন আছে। ও তো অসুস্থ, আপনার ছেলে ঠিক আছে ও ঘুরতে গেছে বাড়ি তোর বাবার সাথে, কিন্তু আপনার মেয়ে তো হসপিটালে, আপনার মেয়ে প্রেগনেন্ট, এটা তো জিজ্ঞেস করা দরকার যে ওর বাচ্চাটা কেমন আছে, সেটা আপনি জিজ্ঞেস করেন নাই। তখন আমি জিতে বলছি আপনি এখানে ফোন করেন না, আল্লাহর রহমতে আমার ভাই ভালো আছে, আমার মাও ভালো আছে, আপনি কখন আর ফোন করেন না। পরে আমি ফোন রেখে দিছি। পরে ঠিকই ওনাদের সাথে খবর হয়েছে। মান্নান ওর ছেলের তো খোঁজ নেওয়ার টাইমই নেই ওর কাছে। আমি ডাক্তারের কাছে যাইতাম, ডাক্তার একদিন ভুলে বলে ফেলছে যে আমি তোর বোন। আমি তখন বুঝিনি, উনি আমাকে বলছে যে তোমার বেবি ভালো আছে, মানে ভুলেই যে সবাই তো প্যারেন্টস যায় বাচ্চার নিউজ নেওয়ার জন্য। তখন ছোট্ট একটা বিরতি, ওইখান থেকে আসলো ওই বেবিটাকে আমি বড় করলাম, এটা চলে গেল। তারপরে যে আমাকে কিশোরী নারায়ণগঞ্জ পাঠাইলো, ওইখানে যেগুলো মানে আমার লাইফও আমি দেখি নাই। হ্যাঁ জঘন্য আমার সাথে করছে আমার ফ্যামিলি, সেটা দেখছি। এর থেকে আরো জঘন্য জায়গায় আমাকে পাঠাইছে। ওখান থেকে মামলা করছি, ওইখান থেকে জঘন্য জায়গায় পাঠাইছে কিশোরী উন্নয়ন কেন্দ্র। এত খারাপ যে ওখানে খাবার দেয় কি করলা ভর্তা, তারপর পেঁপে ভর্তা, তারপর ওইগুলো খাইছি। এটা কোনো প্রবলেম না, কারণ আমার ওই লোককে শাস্তি দিতে হবে। 1 মাস 2 দিন ওইখানে এভাবেই ছিলাম এত কষ্ট করে। তো উনি আমার সাথে দেখা করতে গেছি 2-3 দিন পরে, না 1 সপ্তাহ পরে। যাওয়ার পর আমাকে বলল যে তুই চল বাসায় মামলা টামলা উঠে সবকিছু শেষ করে চলে যা। তো উনি ওইখানে যায় বলতেছে যে এর মেয়ের সমস্যা, ও আমার কাছে টাকা চায়, এই চায় সে চায়, অনেক কিছু চায়, ওকে দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না। তখন আমি ওনাকে বললাম ওর ক্যারেক্টারের প্রবলেম। আমার সামনে রত্না ম্যাডাম বসা ছিল। তখন আমি বললাম যে ম্যাডাম ওনাকে জিজ্ঞেস করেন যে আমার যদি ঠিক আছে আমি ছেলের সাথে ফুর্তি করতে হবে, আমার ছেলেদের সাথে মানে ভাল লাগে থাকতে, কি বলে ওইগুলোর সাথে ঘুরতে ফিরতে ভাল লাগে, তাহলে আমি এরকম জঘন্য জায়গায় কেন আছি? আমি ওনার থেকে টাকা নিতাম, 1 সপ্তাহ ভাল লাগে একটা হোটেলে ছেলের লগে থাকতাম, মজা নিতাম, বাসে ব্যাক করতাম, ওনাদের কাছ থেকে টাকা নিতাম, এটাই। বাট আমি এখানে আপনাদের এরকম জঘন্য জায়গায় জেলখানায় কেন আছি? তারপর ওনাকে জিজ্ঞেস করছে, উনি কোনো কথা বলে না। তারপর আমি বললাম যে ম্যাডাম ওনাকে জিজ্ঞেস করেন যে ওনার হাজবেন্ড আমার সাথে এগুলা কেন করছে। তখন উনি বলে যে ম্যাডাম কখনোই না, আমি কোনোদিন বিলিভ করি না যে উনি ওনাকে ওই লোকেশন করছে। তো ওই মহিলা কেমন খারাপ যে তার নিজের মেয়েকে ভুলে গিয়ে ওই লোক ওনার কাছে আপন হয়ে গেছে। যে মেয়েকে উনি জন্ম দিছে, যে মেয়ের প্রতিটা হাঁটা চলা সবকিছু উনি জানবে, কারণ উনি জন্ম দিছে এই মেয়েকে। তো উনি কিভাবে আমাকে বলতে পারে খারাপ? আমার মনে হয় ওই মহিলাই খারাপ, আর ওকে যে জন্ম দিছে সে হয়েছে সবচেয়ে বড় খারাপ। ওর ঘরের থেকে এরকম 5 জন্মাইছে, তার জন্য ওর মার কাছ থেকে যেটা পাইছে সে সেটা আমার সাথে করছে। তার মা তাকে দিয়ে ব্যবসাগিরি করছে, সেটা সে আমার দিয়ে করতে চাইতেছে। তার ফ্যামিলি এখন পর্যন্ত তাকে দিয়ে ওইটা করাইতেছে। তার জন্য সে এখন পর্যন্ত আমার সাথে এটা করতে চাইছে। বাট প্রবলেম হয়েছে ওই জায়গায় যখন আমি ওর মতো ব্যবসাগিরি করতে পারি নাই, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। ওই কুত্তার বাচ্চাদের এগুলো আমি মেনে নিতে পারি নাই, খানকির বলার এগুলো আমি কখনো মেনে নিতে পারি নাই। তুমি তো এরকম না, তুমি তো এভাবে কথা। আমি আর পারতেছি না গুরু, আমার ভিতর অনেক ক্ষোভ। আমাকে একটু বলতে দেন, একটু বলতে চাই।
এভাবে বলো না। আচ্ছা আমি এভাবে বলবো না। তারপরে আমাকে 2 বার ব্ল্যাকমেল করতে গেছে ওইখানে, সবাইকে বলছি যে আমার সাথে ম্যাডামদের কাছে যে এরকম এরকম করছে। তখন সবাই বলে যে না এরকম করতে পারে না, তোমার অনেক ভালো। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনারা সবাই বলেন উনি অনেক ভালো। নর্মালি যখন আপনার মা বাবা আপনাকে যখন অনেক অন্যায় করবে, আপনার অন্যায় করছেন ঠিক আছে, যখন আপনাদের কাছে ফিরে আসবে তখন কিন্তু আপনাদের অটোমেটিক মা বলা লাগবে না, মন থেকে মা ডাকটা চলে আসবে। কিন্তু আমার মন থেকে তো এই ডাকটা আসে না মা। আমি ওনাদের শুধু ওই মহিলা করে বলতেছি যে ওই মহিলা আমার সাথে এমন করতো। তখন বলে কে ওই মহিলা? আমি বললাম আমার মা। তো আমার মন থেকে কেন আসে না ওই ডাকটা, যাকে আমি এত লাভ করি, কেন আসে না? কারণ সে আমাকে অনেক কষ্ট দিছে। তো আমাকে অনেকবার বলছে যে মামলা তুলে নাও, তুমি মাহবুব, শিশির ওদের নামে মামলা করো, যারা তোমাকে হেল্প করছে তাদের নামে মামলা করো, চলে আসো, ওই ছেলেরা ভালো না এই সেই। যখন আমাকে মেডিকেল করতে নিয়ে যায় তখন আমার আয়ু, আমার মানে যারা আমার সাক্ষী তাদের সাথে আমাকে কন্ট্যাক্ট করতে দেয় নাই, বাট যাদের বিরুদ্ধে আমি মামলা করছি তাদের সাথে সে আমাকে কন্ট্যাক্ট করে দিছে। তাদের ছাড়া আমাকে কিছু, তারা ওইখানে আমাকে ব্ল্যাকমেল করছে, ওইখানে যে বলে আমি খারাপ। তারপর ওইখান থেকে আসলাম। তারপরে জাস্টিস ফোরামেনরা অনেক একটা ছেলেকে ম্যানেজ করে, যার নাম তানভীর। সে আমার জন্য অনেক কষ্ট করে, সে আমাকে ওইখান থেকে বের করে নিয়ে আসে। আমি জানি না আমার লাইফে অবশ্যই আমি অনেক ভালো কিছু একটা করছি যে তানভীরের মতো ছেলে আমার লাইফে এসছে, যে ছেলে কখনো কোনোদিন কষ্ট করে নাই, কারোর জন্য কখনো মানে কিচ্ছু করে নাই। ওই ছেলে আমার জন্য গাজীপুর এভরিডে যাইতো, বাট আমি আমার সাথে দেখা হইতো না, কারণ আমি তো একটা জেলখানার ভিতরে থাকতাম। যে আমরা যেমন গ্রামে মুরগি পালে না, যে মানে একটা এরিয়া থাকে একটা খোয়ার, এটার থেকে আমরা গনে গনে বের করব, আমি ওরকম জায়গায় থাকতাম যে আমি যদি একটু বের হইতাম আমাকে গনে গনে বের করতো, গনে গনে আবার ঢুকতে হইতো ওটার ভিতরে। ওর নিজের একটা যে, তারপর আমি এখানে অনেক হ্যাপি ছিলাম আল্লাহর কাছে, যে এখানে আমি একটা শান্তির নিঃশ্বাস ফলাইতে পারতাম যে আজকে তো আমাকে কেউ আসবে না, আজকে তো কেউ আমার দরজায় নক করবে না। আজকে তো আমার সাথে ওইগুলো হবে না। পরে ও আমার জন্য, ওই ছেলেটা আমার জন্য অনেক করে। ওই ছেলে নিজে আমাকে বের করে টাকা খরচ করে আমাকে কিশোরগঞ্জ থেকে বের করে নিয়ে আসে। তখনও যখন আমার কাছ থেকে উকিল নামে সাইন করাইতে নিয়ে আসে ওই ছেলে, আমার জাস্টিস ফোরামেন, ওরা আমাকে দেয় নাই। মাঝখানে আবার উন্মুক্তর ফাইনাল পরীক্ষা অক্টোবরে, আমাকে সেপ্টেম্বরে কিশোরগঞ্জে পাঠাইছে, অক্টোবরে 28 তারিখ আমার পরীক্ষা। এর মাঝখানে আমাকে বই দেয় না। আমি ওই মহিলাকে বলছি যে আমি তো মাত্র 2টা ড্রেস নিয়ে আসছি, আমাকে একটা ড্রেস দাও। তোমার বাবাও কি এর মধ্যে দেশে আর ফিরেনি? আমার বাবা এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে দেশের বাইরে, সে কি জানতে পারছে নাকি তাও পারছে না? জানতে পারছে না। আর সে আমাদের সাথে কারোর সাথে কন্ট্যাক্ট রাখতে চাইছে না। যখন ওই মহিলা চলে ডিভোর্স হয়ে গেছে তখন আর কোনো কানেকশন রাখতে চায়নি ওই মহিলা। এবং তুমি নিজে বাঁচার স্বার্থে, পড়ালেখা চালিয়ে যাওয়ার স্বার্থে বাধ্য হয়ে মহিলার সাথে, এবং সেই সাথে মহিলার যে মানে জামাই, তার সাথে তুমি বাধ্য হয়ে থাকতে শুরু করো। ওই সময়কার ঘটনা। কারণ তোমার বাবা আর তখন কোন রকমের যোগাযোগ তোমাদের সাথে করে না। তারপর বলছিলে তুমি যে ছেলের হাত সাথে বার হয়ে আসলেন তানভীরের তানভীরের সহায়তায়। মাহবুব ওরা আমাকে কোর্ট থেকে করে আমাকে নির্জামা বের হতে দিবে না। জাস্টিস ফর উইমেন, রাইট? হ্যাঁ, জাস্টিস ফর উইমেন। ওকে, জি। তারপরে উনি আমাকে ওইখান থেকে ওনারা আমাকে কোর্ট ফালায়, আমাকে উকিল নামে আমি সাইন করি, তারপর আমাকে কোর্ট ফালায়। দেন আমি যাই, যাওয়ার পর প্রায় 1 মাস পর বাহিরের নিঃশ্বাস নিতে পারছি। 1 মাস 2 দিন পর বাহিরের লাইফ। এর আগে আমি মানে আসামি ছিলাম, যেটা আসামি যারা জেলে ছিল তারা জানে। তারপর আমার কষ্ট নাই যে আমি ওইখানে ছিলাম, অনেক সেফ ছিলাম আমি। আমার একটাই কথা, আমি ওইখানে সেফ ছিলাম, কষ্ট পাইছি বাট শান্তির নিঃশ্বাস নিতে পারছি। পাগলের সাথে ছিলাম, বাট পাগলরাও ভালো, ওদের সাথে আমি ভালো বিহেভ করছি, ওরা আমার সাথে ভালো বিহেভ করছে। বাট যখন আমার মা যে ভালো হয়ে আমার সাথে কুত্তার মতো আচরণ করছে, সেটা না আমার কাছে মানে মুখে প্রকাশ করার মতো না, যা যা করছে আমার সাথে। তারপরে আমাকে কোর্ট ফালায়, আমাকে এখান থেকে বের করতে দিবে না। ওই যে ওনার ভাই তারেক আজিজ, ও আর সেলিনা,
চলে আসছে কোর্টে, ওই মেয়েকে জামিন দেওয়া যাবে না, এই মেয়ের বয়স হয় নাই, এই মেয়ের এটা হয় নাই, মেয়েকে আবার কিশোরীগঞ্জ পাঠান। তখন আমার উকিল ছিল, আমার উকিলের নামও তানবীর। তো তানবীর ভাইয়া 4টা উকিল ওনারা ঠিক করছে। কোনো মতে উকিলকে আমি বুঝাইলাম, যেহেতু আমার মামলা 18 বছর হয়ে গেছে, ওনারা বলে 18 বছর হয় নাই, বলে হয়েছে। তারপরে কোন ছেলের সাথে ছবি আমাকে এডিট করে বলে মানে জজের কাছে যে ও তো খারাপ। তখন আমি বললাম আমি খারাপ না, খারাপ আপনি। কারণ যেদিন আপনি ওই লোককে বিয়ে করছেন, যেদিন আপনি ওই লোকের সাথে রিলেশন করা স্টার্ট করছেন, ওই দিন আপনি আমার মাথা রন নেই, তখন ওই মহিলা ওই পুরুষের সবকিছু হয়ে গেছেন। আপনি যে সন্তান জন্ম দিচ্ছেন, আপনার সবার আগে সন্তানের কথা চিন্তা করতে হবে, সন্তান কোনটা ভালো চায়, সন্তানে কোনটা ভালো চায়, বাট আপনি সেটা জানেন, আপনি শুধু নিজের স্বার্থটা চাইছেন, নিজে কিভাবে হ্যাপি থাকবেন। তারপর এগুলো শুনে জজ আমাকে নির্জিমে দিয়ে দিল, নির্জিমে দিছে, আর তানবীরে এতে দিছে, বলছে এই ছেলেকে বিয়ে করতে হবে, বিয়ের এটা দেখাই দেবো, নাইলে ওই ছেলেকে কোর্টে কিশোরীগঞ্জে পাঠাই দেবো। আমার কিছু করার নেই, আর বিয়ে করতে হবে, কারণ আমার পরীক্ষা দিতে হবে। তারপরে পরীক্ষা বের হলাম 3 তারিখ, ওইখান থেকে বের হয়ে গেলাম শুক্রবারে। বের হওয়ার পর আসলাম, তারপরে বিয়ে হলো। বাট বিয়ে হয়েছে এটা জাস্ট এমনিতেই। আমি এখন আমাকে একটা হোস্টেলে রাখে, হোস্টেলে থাকি, ওইখান থেকে এসে পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার রেজাল্ট দিছে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তারপর এখনো মামলা চলতেছে। আমি শুধু এখানে আসছি একটাই জিনিসের জন্য, যে ওই লোকটা পৃথিবীর কোন প্রান্তে পলায় রয়েছে, আমি জাস্ট ওই লোকটাকে চাই। ও আমার লাইফটা শেষ করে দিছে। ওই মহিলাটা যা করছে করুক, বাট ওই যে লোকটা, ও হুজুর সেজে থাকে, এত ভালো, বাট তাকে আমার সামনে চাই। আর ওই কুত্তার বাচ্চারে আমি জুতা দিয়ে বাইরেতে চাই, ওকে আমি আমার নিজের হাত দিয়ে বাইরাবো না, কারণ আমার হাত নষ্ট হয়ে যাবে। ওর মতো এত জঘন্য লোককে আমি আমার হাত দিয়ে মারবো। ও আমার লাইফটা শেষ করে দিছে। 7 বছরের মেয়ে থেকে 7 বছর 8 বছরের একটা মেয়ের 2016 সাল পর্যন্ত পুরো লাইফটাও শেষ করে দিছে। আমার লাইফে কি আছে বাকি? যখন আমি ফ্রেন্ডদের সাথে ঘুরবো, যখন আমি স্কুলে যাব, তখন আমাকে বাসায় বন্দি করে রাখে। শুধুমাত্র ওই লোকটার এত খারাপ কেন? লোকটা, পুরুষরা এত খারাপ হয় কেন? সবাই খারাপ না, কিন্তু আজও আছে। এখন এই পৃথিবীতে এমন অনেক পুরুষ আছে যে বাবার মুখোশ পরে থাকে, বাট অনেক খারাপ। আমি চাই যে আমার মতো কোনো মেয়ে যাতে এগুলো কখনো আর ভুগতে না হয়। আর এরকম মাকে জায়গায় মেরে ফেলা উচিত। আমি ওই মহিলাকে সামনে পেলে মেরে ফেলবো, আর ওই লোকটাকে, ওদের সবাইকে আমি মেরে ফেলবো। আমার লাইফে আমি ওদেরকে আমি শাস্তি দিবই। ওরা তোমরা টাকা খাওয়াইতেছো, সব করতেছো, করো, বাট এই জন্য করতেছো যখন মরবা তখন আল্লাহ বিচার করব। আমি আমার যতটুক সামর্থ্য আমি করতেছি, সামর্থ্য দিয়ে। আপনার আমার যতটুক করা দরকার আমি করতেছি, এখনো করে যাব যতদিন আছি। তারপরে আমি ওদেরকে ছাড়বো না কখনো। আমার মামলা, আসামিকে এখনো ধরতে পারে না পুলিশ, ওদের কাছে যাই, কিছুই করতে পারে না। আমি এতই বোকা না যে তোমরা কেন ধরতে পারো না? বুঝি, সবই বুঝি। ওই লোক, আমি ওদের শাস্তি দিতে পারবো না। ওকে আমি একদিন না একদিন পাবো, ওকে ওই দিন আমি দেখাবো। আমি এত মারা মারবো, এত জুতা দিয়া বাইরাবো, যেটা আমি মুখে প্রকাশ করতে পারতেছি না। ওই মহিলার বাবা হয়েছে টায়ার মাস্টার, সেলিনার বাবা। বলে আমি মুক্তিযোদ্ধা, কি করতে পারবা? মুক্তিযুদ্ধ হয়ে কি করছো? তুই নিজে তো ঘরে জঙ্গি পালতেছস, নিজের মেয়েকে তো বিয়ে দিছ জঙ্গির কাছে, যে আরেকটা মেয়ের জীবন নষ্ট করে ফেলে। এটা কোনো মানে নাই, হুজুর তো কোনোদিন হবে না। এত খারাপ। আমি আমার লাইফে অনেক ভুল করছি, এদেরকে এখনো পর্যন্ত সম্মান করে যাইতেছি। আমি সম্মান করি ওই লোকটাকে, তানবীরকে, যে আমাকে এত কিছু জানার পর আমাকে বিয়ে করছে।
ওই আমাকে ওইখান থেকে বের করছে, নরকের থেকে। আমি তানভীরের কাছে অনেক কৃতজ্ঞ ওর কাছে। ও সবকিছু শেষ করে দিয়েছে শুধুমাত্র আমার জন্য, সবকিছু। বাট আমি ওকে কিছুই দিতে পারতেছি না। কি দিব আমি? আমার কাছে কিছু আছে গুরু ওর দেওয়ার মতো? কিচ্ছু নাই। কে বলছে কিছু নাই? কিছুই নাই। কে বলেছে কিছু নাই? আমি বলি আমি না পারতেছি ওই লোকদের শাস্তি দিতে। আমি কি বলবো? আমি কারো পক্ষে কি সম্ভব? পৃথিবীতে কি কারো পক্ষে সম্ভব মা যে অন্যায় ভাবে কারো আব্রুকে যখন কেড়ে নেওয়া হয়? তখন আরেকটা কথা বলার আছে মা, আমি বলি এটা কি কারো পক্ষে সম্ভব যে এরকম একজন নর্মাল একজন নরপিশাচ, একটা নোংরা, এই যে নোংরার কথা বলতেছো, মান্নান এবং সেলিনা, এদের পক্ষে কি সম্ভব তোমাকে নষ্ট করা, তোমাকে ধ্বংস করা? আসলে কি নষ্ট করতে পারছে মা তোমারে? না। তোমার আত্মাকে কি ছুঁইতে পারছে? তোমার রুহকে কি স্পর্শ করতে পারছে? তো তানভীরের জন্য ব্লেসিং মা, যে এত কিছু, এত ঘৃণা দেওয়ার পরও যে তুমি এত ঘৃণিত মানুষকে ভালোবেসে আদর সোহাগ করছো এই সেলিনারে, সেখানে সেই তানভীর আমি বুঝতেই পারছি যে সে কি পরিমাণ ভালোবাসা তোমার কাছ থেকে পাবে। তারপরে আমি আজ পর্যন্ত এখন আমি ঘুমাইতে পারি না গুরু। আমি ওই যে ক্লাস 5 থেকে আমি কখনো রাতে ঘুমাইতে পারি না। এখন পর্যন্ত আমি রাত্রে একটু ঘুমাইতে পারি না। আমাকে সবাই বলে তুই পাগল, ঘুমাও না কেন? মানে আমার ভয় হয় আমি রাত্রে ঘুমাবো, আমার ওই জিনিসগুলো আমার মাথায় ঘুরে, আমি ঘুমাইতে পারি না এখন পর্যন্ত। আমার রাত 2টা বেজে যায়, কখন 4টা বেজে যায়, এই আমি জাগনেই বসে থাকি। আমার সাথে যারা থাকে তারা বলে তুমি ঘুমাও না কেন, বাট আমি ঘুমাইতে পারি না। আমি বলি সবাইকে তো বলা যায় আমার কি কষ্ট। আমি ওইগুলোর জন্য একবার সুইসাইডও করতে গেছিলাম। ওই মহিলাকে, মানুষ তো অনেক ভাবেই মরে, ও যদি সুইসাইড করে মরতে চায় মরুক, আমার যে আমাকে জন্ম দিছে। তখন আমি চিন্তা করলাম যে আমি কেন মরবো, ওদেরকে আমার শাস্তি দিতে হবে। ওকে আমি ঘুমাইতে পারতেছি না, আদৌ আমি ঘুমাইতে পারতেছি না। আমি কিভাবে যে একটু শান্তির ঘুম ঘুমাইতে পারবো? দীর্ঘ 7-8 বছর ঘুম কি জিনিস সেটাই আমি জানি না। ঠিক হয়ে যাবে মা। এখনো তো ধৈর্য ধরে আছি আল্লাহর উপর ভরসা রেখে। তুই তো আমারে ভালোবাসিস, রাইট? তোর লাভ গুরুরে ভালোবাসিস, এদের সামনে ভালোবাসিস। আমি পৃথিবীর সবাইকে ভালোবাসি একটা মানুষ হিসাবে, বাট ওরকম নর পশুদের ভালোবাসি না। একটা মানুষের ভালোবাসা উচিত। সব ঠিক হয়ে যাবে। আমি আমার ফ্যামিলি, বিশেষ করে মা, আমার লাইফে মা কোনো জিনিসই নাই। আমি যদি আবার নতুন করে কারো কাছে জন্ম হইতে পারতাম, আমার যদি আবার নতুন করে কোথাও জন্ম হইতো, নতুন একটা মা পাইতাম, তার আদর পাইতাম, আমার খুব খারাপ লাগে। এখন দেখি কত ভালো ভালো মা তার সন্তানের জন্য কত কিছু করে, এখন পর্যন্ত সে শুধু আমার খারাপই করে যাইতেছে। আদৌ আমি কোথাও গেলে সে আমার যদি জানে আমি ওইখানে গেছি, ওইখানে যেয়ে বলে ও খারাপ। আমার সাথে অন্য ছেলে ছবি হিট করে বলে যে আমি নাকি খারাপ। আমি কি অন্যায় করছি আমি মা পাই নাই? না পাইছি ভাই, না পাইছি বোন, না পাইছি নানুর বাড়ি, কিচ্ছু পাই নাই। সবাই আমাকে খারাপ বলে, বাট আমি জানি আমি খারাপ না, এই জন্য আমি এতটুকু পর্যন্ত আসছি, এতটুকু পর্যন্ত সহ্য করতেছি। আমি খারাপ না, আমি কিচ্ছু করি না, আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি। আমার কাছে কেউ বিলিভ করুক আর না করুক তাতে আমার কিছু আসে যায় না। আমি জানি আর আমার উপর আল্লাহ জানে যে আমার সাথে কি হয়েছে। আমার কাউরে কিছু বানায়া বলা দরকার নাই, কিছু বলেও দরকার নাই। আমার লাইফে যা হয়েছে তাই। আরো কত কথা আর বলা যাবে না, আর বলতে চাই না। আমার মানে
আর বলবো না। তোকে অনেক ভালোবাসি আমার আসলে আমার বুক ফাটতেছে। আমার কাছে এখানে কোনো লাইন ডিটেক্টিং মেশিন নাই, বাট আমি বিশ্বাস করি তোর প্রত্যেকটা বলা শব্দ, প্রত্যেকটা বর্ণ যদি সঠিক হয়ে থাকে, তোর কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমাদের জানা নাই। অনেক ইমোশনাল মুহূর্ত আমি এতে পার করেছি গত 8-9 বছরে। আজ তুই কাঁদছিস, পুরো সময় আমার চোখ দিয়ে পানি পড়ছে, তুই দেখছিস। এইটা তোর সাথে আমার কোন কালের কোনো সম্পর্ক নাই, কোন রিলেশনশিপ নাই। যে মুহূর্তে তুই বলছিস যে তোর মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই, বাট সেই মুহূর্তে আমার মতো অনাত্মীয়কে তুই আত্মীয় বানিয়ে ফেলেছিস। না হলে আমার মতো যার কলিজাটা পুরো হয়ে গেছে বিভিন্ন মানুষের কষ্টের কথা শুনে, যার ভেতরে আর নতুন করে আবেগ দাগ কাটতে পারে না, সে মানুষটা তোর সাথে সমানে কেঁদেছে যতক্ষণ পর্যন্ত তুই তোর কষ্টের আর কান্নার কথা বলেছিস। তোর সাথে আমার কোন রাজ্যের, কোন কালের, কোন কল্পনার সম্পর্ক যে তুইও কাঁদতেছোস, একইভাবে অনুরণিত হচ্ছে ওই একই হৃদয় আমার ভেতরে, একইভাবে আমার চোখ দিয়ে পানি পড়ছে। শুধু আমি একটা জিনিস ভাবতেছি যে তোর মতো একটা নিষ্পাপ মেয়ে, যে মাত্র ক্লাস 7-8 পড়ুয়া একটি মেয়ে, এই মেয়েটার সাথে যেভাবে ইনজাস্টিস হয়েছে, যে অন্যায় হয়েছে, এটা তো যে কোনো সময় যে কোনো মানুষের সাথে হতে পারত। যেভাবে তোর শৈশবকে কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে তোর ছোটবেলাকে কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে কষ্টের দিনকে দিন কষ্টের মধ্যে তোকে ঠেলে দিয়েছে, এবং সেই জায়গা থেকে তোর কাছে আমি ইনফ্যাক্ট আমার নিজের কথা বলছি, আমি বিশ্বাস করি যারা বাইরে অনুষ্ঠানটা শুনতেছে তারা সবাই হয়তো একইভাবে আমার মতো করে চোখের পানি ফেলতেছে। মানে তোর কাছে ক্ষমা চাওয়ার আসলে আমাদের কোনো জায়গা নেই। এই সমাজ উপর দিয়ে সবকিছুকে ঠিকঠাক দেখাতে গিয়ে ভেতরে ভেতরে প্রতিদিন কত রকমের ধরনের নোংরামির যে জন্ম দিচ্ছে তার ইয়ত্তা নাই। মানে কত শিশুর সাথে যে ধরনের ঘটনা ঘটছে, আসলে এটা জানবার কোনো শক্তি আমাদের নাই। মারে আমরা উপর থেকে যতই বাংলাদেশি এই বাঙালি জাতিসত্তাকে নিয়ে গর্ব করি, ভেতরে ভেতরে যে ঘুণে ধরে ফেলেছে এই সমাজটারে, এটা অস্বীকার করার সত্যি কোনো জায়গা নাই। মারে এই যে চাইল্ড অ্যাবিউজের নামে শিশুদেরকে যে নোংরামি শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে, প্রতিদিন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে প্রায়শই এই ধরনের নিউজ চোখে পড়ে। এটি হয়তো যে পরিমাণ ঘটনা ঘটে যাচ্ছে তার 0.something% না, এবং এর ভয়াবহতা, এর তীব্রতা, চাইল্ড অ্যাবিউজের নোংরামি কত মারাত্মক পর্যায়ে গেছে তার একটা জ্বলন্ত প্রমাণ মারে তুই। আমার কাছে সত্য মিথ্যা যাচাই করার মেশিন নাই। আমি যদি লিটারেলি ধরে নিই তোর প্রত্যেকটি বর্ণ, তোর প্রত্যেকটি শব্দ যা উচ্চারণ করেছিস আজ স্টুডিওতে সব সত্যি, তাহলে আসলে বাঙালি হিসাবে এবং বাংলাদেশি হিসাবে মুখ লুকানোর জায়গা আমাদের নাই। অ্যাকচুয়ালি অসম্ভব ঘৃণা নিয়ে বারবার তাকাচ্ছি মারে এই মান্নান নামে লোকটার দিকে, আর তোর মা নামে পরিচিত যে মেয়েটি সেলিনা তার দিকে অসম্ভব ঘৃণা নিয়ে, আমার ওই মহিলার সাথে নাম জোড়েন না, অসম্ভব ঘৃণা নিয়ে তাদের দিকে তাকাচ্ছি। আমার যদি ক্ষমতা থাকতো রে মা, তাহলে একদিনের নোটিশে এই মানুষগুলোর জন্য বাংলাদেশি ফৌজদারি আইনকে যদি প্রভাবিত করার ক্ষমতা থাকতো, এদেরকে যে ফায়ারিং স্কোয়াডে নেওয়ার ক্ষমতা থাকতো, অফকোর্স এই ধরনের এক্সিকিউশন এদেরকে ডিমান্ড করে না। কিন্তু আমরা যতই আবেগপ্রবণ হই না কেন, আবেগের যে আতিশয্যে আমরা ভাসি না কেন, বাংলাদেশের আইনকে, বাংলাদেশের ফৌজদারি আইনকে, বাংলাদেশের সংবিধানকে আমাদেরকে মেনে চলতে হয়। একটা সিস্টেম, রাষ্ট্রযন্ত্র একটা সিস্টেম, তার ভেতর দিয়ে যেতে হয়। তাই রাষ্ট্রযন্ত্রের কাছে মাথা ঠুকে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, পা ধরে আমি হেতেসাম পড়ে থাকতেছি। যে ধরনের ঘটনার অপখ্যান আজকে হলো, যে ধরনের ঘটনার ডেমনস্ট্রেশন এখানে হলো, আল্লাহর দোহাই লাগে এই জাতির কলঙ্ক মিটবে তখনই যখন এ ধরনের নোংরা মানুষকে পিষে ফেলার মতো পরিস্থিতি তৈরি হবে। যে ক্ষমতা আমাদের নাই, যে সুযোগ আমাদের নাই, আপনাদের তো আছেন যারা ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে আছে। বাংলাদেশ পুলিশ পারে না এমন শক্তি কারোর নাই। বাংলাদেশ পুলিশ চাইলেই উইদিন 24 আওয়ার্স এই মান্নান এবং সেলিনাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। আজকের সিনথিয়ার মুখ থেকে উপস্থাপিত ঘটনাগুলো সত্যই যদি সত্যি হয়ে থাকে, প্লিজ প্লিজ
ল এনফোর্সমেন্ট এজেন্সির বিভিন্ন রেসপন্সিবল দায়িত্বে যারা আছেন, যারা এই ব্যাপারগুলো নিয়ে দেখেন, যারা কনসার্ন স্টেক হোল্ডারে জব করেন, প্লিজ ডু সামথিং। বাঁচিয়ে দেন আমাদের সমাজটাকে, বাঁচিয়ে দেন এই দেশটাকে, বাঁচিয়ে দেন আমাদের অনেক গর্বের, অনেক স্বপ্নে লালায়িত এই স্বপ্নের বাঙালি জাতিসত্তাকে। এই নোংরাদেরকে, এদের জন্য উপযুক্ত যে শাস্তি, এমন শাস্তির ব্যবস্থা করুন। আজ যেমন সিনথিয়ার কষ্টের কথা শুনে মানুষ কেঁদে বুক ভাসিয়েছে, আমি এতেশাম নিজে সহ পুরো সময় কেঁদেছি, ঠিক সেই রকম ভাবে এই মানুষগুলোকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সমস্ত মানুষ দেখে যেন বুকের ভেতরে এই কষ্টটা, এই বুকটা যেন জুড়িয়ে যায় যে আসলে আমরা বাঙালি নামের দারুণ এক জাতিসত্তাকে বিলংস করি। আমি জানি যে তোর আজ জন্মদিন মা, আমিও জানি যে তুই আমাকে অনেক ভালোবাসিস, ভালোবাসা বাংলাদেশের অনুষ্ঠানকে তুই অনেক ভালোবাসিস, তোর গুরু এহতেশামকে নিয়ে গর্ব হয়, অবশ্যই তোর অনেক পছন্দের মানুষই তোর গুরু এহতেশাম এই সত্তা। আমি ব্যক্তি এহতেশামের কথা বাদিয়ে দিই, গুরু এহতেশামের সত্তার দাবি নিয়ে বলছি রে মা। আজ থেকে কোনোভাবেই ভাবা যায় না যে নতুন এক সিনথিয়ার জন্ম নিল এই ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। অবশ্যই আজ থেকে কি এভাবে ভাবা যায় না যে পিছনে যা ঘটে গেছে একমাত্র তানভীর ছাড়া বাকি সমস্ত কিছুই, তানভীর আর জাস্টিস ফর উইমেন যে ফেডারেশন তোর পাশে এসে দাঁড়িয়েছে মা, এরা ছাড়া বাকি সবকিছুই অতীত, সবকিছুই ভুলে যা। ভালো মন্দ যা ঘটেছে তোর ভিতরে সবকিছু ভুলে যা, এক ঝটকায় সবকিছু ভুলে যা। কারণ তুই কোনোটার জন্যই দায়ী ছিলি না রে মা, কোনোটার জন্যই তুই রেসপন্সিবল ছিলি না। যেটার জন্য তুই রেসপন্সিবল ছিলি না, প্রকৃতির অমোঘ নির্দেশে যে ঘটনাগুলো ঘটে চলেছে, সেটার জন্য তো তুই কোনোভাবেই দায়ী না। তো সবকিছু ভুলে যা রে মা, যা ঘটেছে সব কিছু ভুলে যা, অ্যাবসলিউটলি ভুলে যা। ভুলে যা যে তোর জীবনে এ ধরনের কালো মেঘ কখনো এসেছিল, ভুলে যা তুই 6-7 পড়ুয়া অবস্থায় তোর সাথে মান্নার নামের এক নোংরা লোকের সাক্ষাৎ হয়েছিল, ভুলে যা দীর্ঘ 7-8 বছর তোর অজান্তে, তোর অনিচ্ছায় দুরু দুরু বুকে ওই শৈশবে কৈশোরে থাকা মেয়েটিকে প্রতিদিন ভয়ে ভয়ে ঘুমাতে হতো। ভুলে যা ও প্রতিদিন তোর সবচেয়ে মূল্যবান জিনিসটাকে দুগ্ধ করে নিয়ে যেত। ভুলে যা 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 তোর সাথে হয়েছে, ভুলে যা তোর জীবনে কোনো মা ছিল, ভুলে যা তোর জীবনে কোনো বাবা ছিল, ভুলে যা তোর আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল। আজ থেকে এটাই ভেবে নে যে তোর সাথে জন্ম নেওয়ার পর স্রষ্টার সরাসরি তানভীর নামের এক দেবতার দেখা করিয়ে দিয়েছে। যে মানুষটির হাত ধরে নতুন করে তুই জন্ম নিয়েছিস, এই মানুষটার ভেতর দিয়েই হয়তো সমস্ত সত্তার তুই দেখা পাবি, যে সত্তাগুলোকে তুই প্রতিদিন তোর স্বপ্নে, তোর জাগরণে খুঁজে বেড়াচ্ছিস। তোর মা, তোর বাবা, তোর ভাই, তোর বোন, সবকিছুই, সব সত্তার দেখা পাবি এই ছেলেটির ভেতর দিয়ে। সেই কারণেই স্রষ্টা হয়তো তোর সাথে দেখা করিয়ে দিয়েছে এমন ছেলে। কতজনের কপালে জোটে রে মা এ ধরনের ছেলে, যে এত কিছু জানার পরেও সবকিছুকে পেছনে ফেলে দিয়ে তোকে আপন করে নিয়েছে, তোকে অন্তরের সাথে অন্তর মিশিয়ে দিয়েছে, তোকে রেস্কিউ করার জন্য, তোকে বাঁচানোর জন্য নিজের সমস্ত কিছু, নিজের জাতপাত, নিজের লোকলজ্জা, নিজের মন্দ লাগা, ভালো লাগা, নিজের স্বার্থ, নিজের ভূত ভবিষ্যৎ সমস্ত কিছুকে গ্যাম্বলিং এর মধ্যে সমস্ত কিছুকে জোয়ার বোর্ডে ঠেলে দিয়েছে শুধু তুই ভালো থাকবি বলে, তোকে মুক্ত করবে বলে, তোকে স্বাধীনতা দিবে বলে, তোকে একটা ভালো পৃথিবী, ভালো জীবন দিবে বলে। ওর দিকে তাকিয়ে এখনো যদি তুই বেসামাল থাকিস, এখনো যদি সুলট পালট থাকিস, এখনো যদি কালবৈশাখী ঝড় তোর ভেতরে চলতে থাকে, এখনো যদি তুই না ঘুমাস, এখনো যদি স্থির না হোস, তাহলে এই ছেলেটির সাথেও কিন্তু ইনজাস্টিস করা হবে। তোর সাথে সাথে ও ঝড়ে ভাসতে থাকবে, তোর সাথে সাথে ও খড়কুটের মতো উঠতে থাকবে, তোর সাথে সাথে দুইজনের জীবনই কিন্তু এলোমেলো হয়ে যাবে। যে ছেলেটি এত কষ্টে, এত সাধনার বিনিময়ে তোর জীবনে এসেছে, স্রষ্টা বেছে বেছে তোর জন্য দিয়েছে, যে ছেলে সমস্ত কিছুকে, খারাপ কিছুকে পর করে দিয়ে তোকে দুহাত বাড়িয়ে তোকে কলিজার সাথে মিশিয়ে নিয়েছে, সেই ছেলেটাকে কোনোভাবেই কষ্টে রাখা ঠিক হবে না রে মা। তুই তো জানিস, কেউ জানুক আর না জানুক, ভালোবাসায় পৃথিবীতে কতখানি মূল্যবান। তুই তো জানিস এই ভালোবাসা কতখানি আরাধনার ফসল। তুই তো জানিস এই ভালোবাসা কতখানি তোর জীবনের জন্য প্রয়োজনীয়। সেই ভালোবাসা যখন এইভাবে সুন্দর সকালের সূর্যের মতো মিষ্টি আলো ছাড়িয়ে তোর জীবনে এসে দেখা দিয়েছে, একে হাতছাড়া না করিস না। এটাকে কোনোভাবেই তোর এই কালবৈশাখী ঝঞ্ঝার মধ্যে খড়কুটার মতো ছেলেটিও কিন্তু উড়ে যাবে, হারিয়ে যাবে, ভেসে যাবে। ছেলেটাকে এভাবে হারিয়ে ফেলিস না। ভেতরের সমস্ত ঝড় শান্ত কর, তুই নিচে শান্ত হ, সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে ভালোবাসার বাংলাদেশে এইভাবে মাইন্ড সেট কর, এরকম ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হ। আজকের পর থেকে ঝড়কে সত্যি নিজের ভেতরে দমিয়ে রাখবি। যত রকমের
অন্যায় অত্যাচার তোর সাথে হয়েছে, যত কষ্টই তুই পা না কেন, সবকিছু ভেতর মধ্যে লুকিয়ে রাখবি। অফকোর্স শাস্তি তারা পাবে, শাস্তির সমস্ত ব্যবস্থা তুই করবি, কিন্তু খেয়াল রাখবি তোর ক্ষোভ, তোর জেদ, তোর ঘৃণা কোনোভাবে তোর বর্তমানকে যেন এলোমেলো না করে। তোর বর্তমানকে এলোমেলো করা মানেই কিন্তু তানভীরের প্রতি ইনজাস্টিস হওয়া। তানভীরও এলোমেলো হয়ে যাবে, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, তোর বহু বছরের সাধনার ফসল এই ছেলেটি, এটি হারিয়ে ফেলা তোর জন্য ঠিক হবে না। তুই তো বুঝিস ভালোবাসা কত মূল্যবান, ভালোবাসা কত মহিয়ান। সারা জীবন পূজা করেছিস ভালোবাসা, এত ঘৃণার পরেও স্রষ্টা সেজন্যই হয়তো ভালোবাসারই ফুল তোর কপালে দিয়েছে, ভালোবাসারই রাজ তিলক তোর কপালে এঁকে দিয়েছে, যার নাম তানভীর। সো অবশ্যই তোর ঘৃণা থাকুক, তোর জেদ থাকুক, ওই মানুষ দুইটাকে শাস্তি দিতে হবে, অফকোর্স সেটার জন্য তুই দৃঢ় প্রতিজ্ঞ থাক, আর ভেতরের মধ্যে চাপিয়ে রাখ, সেটা যেন তোকে এলোমেলো না করতে পারে। সে কাজ চলতে থাকবে, সে অ্যাক্টিভিটিস চলতে থাকবে, সেই সাথে আজ এই কাজের সাথে যুক্ত হলো হাজারো লাখো কোটি জনতা যারা ভালোবাসার বাংলাদেশের সাথে কানেক্টেড থাকে। ইনশাআল্লাহ ল এনফোর্সমেন্ট এজেন্সি, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারে যারা দায়িত্ববান কাজে আছেন, তারা সবাই তোর সাথে আজ থেকে একজোট হলো। ইনশাআল্লাহ ইউ উইল জাস্ট ওয়েট ফর দ্য জাস্টিস। এবং বাংলাদেশি ফৌজদারি আইন যেটি পারমিট করে সেই অনুযায়ী অবশ্যই তুই যদি সঠিক হয়ে থাকিস রেমা, অবশ্যই তার ফল তুই পাবি। কিন্তু তুই যেন এলোমেলো না হোস। ওরা তো এলোমেলো নাই, ওরা তো মাস্তিতে আছে, ওরা তো ওদের জীবন কাটাচ্ছে, ওরা তো ওদের মতো ফিলিংস এর মধ্যে আছে। সো ওয়াই আর কত স্যাক্রিফাইস করবি, আর কত খড়কুটোর মতো উঠতে থাকবি? কিভাবে জীবনটাকে সাজানো যায় তানভীরকে নিয়ে, শুধু এগুলো নিয়ে ভাবতে থাক, আর ভেতরে ভিতরে এই কাজগুলো কন্টিনিউ করতে থাক, যাতে করে দে জাস্ট গেট দ্য রাইট পানিশমেন্ট এন্ড ইউ জাস্ট গেট দ্য রাইট জাজমেন্ট। এবং তোর যুদ্ধ তো আর একার না, এই যুদ্ধটা এখন আমাদের অনেকে, কারণ এই যুদ্ধে যদি হেরে যায় তাহলে সে কিন্তু সেই ব্যক্তি, যে ব্যক্তি তোকে সাহায্য করছে না, সে কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখাবে তার মাকে, তার বোনকে, তার ঔরসে জন্ম নেয়া সন্তানকে। কারণ কে জানে, কে ভালোভাবে বুঝে প্রকৃতি কখন কার কপালে কি লিখে রেখেছে? কেউ তো জানে না, সারা জীবনের গ্যারান্টি নিয়ে পৃথিবীতে আসেনি। যে কোনো মুহূর্তে স্রষ্টা তার নিঃশ্বাসকে কেড়ে নিতে পারে, তার অনুপস্থিতিতে তার সন্তানের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই সেই ভয় সব মানুষের মধ্যেই আছে, তাই তাদের জন্য চিন্তা করে হলেও সবাই চেষ্টা করবে হয়তো তো জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য। মারে, আজকে তোর জন্মদিনে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আর আমার তোর কাছ থেকে চেয়ে নেওয়া গিফট, তোকে গিফট কি দিব, বরং চেয়ে নিচ্ছে একটা গিফট। তুইও মানসিকভাবে আজকের তারিখ থেকে প্রস্তুতি নিয়ে নে, যে তোর নতুন জন্ম হলো, নতুন ভাবে সেন্তিয়ার পথ চলা শুরু হলো আজ থেকে। বাজা বাজা সেই গানের সুর। অবশ্যই আমি যেদিন থেকে ওইখান থেকে বেরিয়েছি তখন থেকেই মনে হইতেছে যে আমি নতুন করে জন্ম হয়েছি। দেন আজকে আমার বার্থডে, তারপর গুরুর সামনে একদম 12টা থেকে স্টার্ট হলো। আমি নতুন একটা লাইফ পাইছি, যেখানে আসলে তো কোনো রিগ্রেট হবে না পেছনের জীবন নিয়ে, না, ভাববি না তো, কখনোই না। আর এত লাখ লাখ দর্শকরা আমাকে দোয়া করবে, গুরু, আপু, তারপরে ভাইয়া, সবার দোয়াতে আমি অনেক এগিয়ে যেতে চাই, নিজের পায়ে নিজে কিছু করতে চাই, পড়াশোনা করতে চাই, আর ওদের শাস্তি দিতে চাই। আর ভালো থাকতে চাই। হ্যাঁ, আর থ্যাংক ইউ বলতে চাই কুঞ্জু আপুকে, তানভীর ভাইয়াকে, শিশি ভাইয়াকে, মাহবুব ভাইয়া, আর আমার ময়ূর আপুকে থ্যাংক ইউ বলতে চাই। আপু আমাকে কথা বলে অনেক সাপোর্ট করছে। যে নামগুলো বললো তার সাথে আমি একটু যুক্ত করতে চাই। কোন নাম কি বাদ পড়লো? গুরুর নাম তো অবশ্যই, আমার নাম নেওয়ার দরকার নেই, বাট যুক্ত করতে চাই। আমি তো কথা বলেই খালাস। এই মানুষগুলো রোদ বৃষ্টি ঝড় মাথায় ফেলে দিয়ে তুলে নিতান্তই ভালোবাসার তাগিদে, কোনো কিছু পাওয়ার এখানে ব্যাপার নাই, ভালোবাসার তাগিদে অপরিচিত একজন মানুষের এইভাবে, শুধু তোর ক্ষেত্রে হচ্ছে মা তা কিন্তু না, বহু মানুষের জন্য পাশে এসে দাঁড়াচ্ছে। এদের প্রতিষ্ঠানের নাম জাস্টিস ফর উইমেন, রাইট? জাস্টিস ফর উইমেন, জাস্টিস ফর উইমেন। সো এইভাবে তারা নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। সো অনেক অনেক কৃতজ্ঞতা এই মানুষগুলোর জন্য, এই প্রতিষ্ঠানটার জন্য, এরা এইভাবেই ভালো কাজ করে থাকুক। আর আমার আরেকটা কথা, যা এরকম অনেক মেয়ে আছে যাদের সাথে অসংখ্য খারাপ কাজ চলতেছে, তারা এরকম জাস্টিস ফর উইমেনের কাছে হেল্প চাইতে পারে। আর তোমরা কখনো মুখ বন্ধ করে থাকবা না, সহ্য করবা না, প্রতিবাদ করো, কারণ আমাদের দেখেই নতুন একটা মেয়ে শিক্ষা। মানে তোরও প্রতিবাদ করতে একটু দেরি হয়ে গেছে, হয়তো সাহস বা শক্তিটা। আমি চাইছি, বাট আমাকে কেউ হেল্প করে না। আমি হেল্পের আশা ছিলাম যে আমি জাস্টিস, পরিবারে তো কাউকেই পালি না,
পেলাম না, যেদিন আমি জাস্টিস ফর ওমেন পেয়েছি ওই দিনই মুভটা নিয়েছিস। মুভটা বাট নিয়েছি। পরিবারে যদি কাউকে পাইতে চেষ্টা করছিলি, অবশ্যই। তোর মামা নানা কেউই কখনো, সবাই বিট্রে করেছে। কখনোই করে না। এটা তোর জন্য আনফরচুনেট ছিল, বাট ওই পেছনের আলাপ আমরা আর করবো না। সো উই আর রিটার্নিং ব্যাক। নাম্বার বলছিলাম 01841904928, 01841904928। এই নাম্বারে ফোন করে আপনারা জানাতেই পারেন যে সিনথিয়ার জন্য আপনার কাছে সুইটেবল কোনো জব আছে কিনা। অফকোর্স ইটস এ পার্ট টাইম জব, ডেস্ক জব হলে ভালো হয়, যেহেতু স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, এবং খুব বেটার হয় যদি আপনারা ডেস্ক জবের একটা ব্যবস্থা করে দিতে পারেন, পার্ট টাইম জব, যার সাথে সাইড বাই সাইড সে তার পড়ালেখাটাও শেষ করতে পারে। যদিও মেয়েটি এখন এই মুহূর্তে 1 পয়সারও মালিক না, তাও আমি তার জন্য কোনো দান দক্ষিণার চেষ্টা বা আহ্বান আপনাদের কাছে রাখছি না, শুধুই একটা মাথা গুজরানোর জন্য, নিঃশ্বাস ফেলার জন্য একটা জবের কথা বলতেছি, যাতে করে মেয়েটির যে যুদ্ধ পার করে এসেছেন, কারো কপালে আল্লাহ না করুক এরকম যুদ্ধর ব্যবস্থা আল্লাহ করেন, এবং এই যুদ্ধে, এরকম অসম যুদ্ধে মেয়েটি এখনো চালিয়ে যাচ্ছে। শুধু একটু লিফটের প্রয়োজন। এই লিফটের ব্যবস্থা যদি আপনাদের কেউ করে দেওয়ার ক্ষমতা রাখেন, আমি জানি ক্ষমতা সবাই অনেকেই রাখেন, যদি সাহায্যের হাত বাড়ান। আমি চলে যাচ্ছি, 2-1টি ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি শিহাব বলছি গাইবান্ধা থেকে। জি প্লিজ, জি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আপনার কথাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না গুরু। আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনার মতামত, যদি কিছু বলতে চান প্লিজ বলুন। টেকনিক্যালি সমস্যার কারণে আমার কথাটা ভালোভাবে বুঝতে পারছি না। আপনি আপনার কথা বলুন, আমি শুনতে পাচ্ছি, প্লিজ বলতে থাকুন। জি বলতে থাকুন, আমরা শুনছি। এইটা পরে সমন্বয় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্য। জি জি, ওকে, নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। গুরু, জি, এই যে মেয়েটার জন্য আইনি সহযোগিতা আপনারা কিছু করার পারেন না? আমরা তো অলরেডি উদ্যোগ, আমাদের জন্য আমরা ফরচুনেট যে আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে এ ধরনের ভিকটিমকেও আসলে কোনো না কোনো ভাবে আমরা আইনি সহযোগিতা পেয়ে যাই। যদিও এখন এই আইনি সহযোগিতা করছে জাস্টিস ফর উইমেন এই সংস্থাটি, এবং যাদের নাম অলরেডি বলা হয়েছে, এরা অলরেডি তাকে রেস্কিউ করে নিয়ে এসেছে সেভ হোম থেকে, এখন তাকে সাহায্য করছে বিভিন্নভাবে এই অপরাধী চক্রটাকে ধরতে এবং তাদেরকে শাস্তি দিতে। জি প্লিজ বলুন। জি, আর কিছু থাকলে বলুন। এনিওয়ে, নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বলুন। আপনি ভালো আছেন? জি প্লিজ বলুন। গুরু, এই যে খবরটি পেপারে দেওয়া হয়েছে, এই পেপারের কত ডেটে এই এটা আমার কাছে এখানে যেটা আছে সেটি হচ্ছে জাগরণীয়া পত্রিকা, জাগো বহিনীশিকা। এটা অ্যাকচুয়ালি নারী রিলেটেড পেপার। তারিখ হচ্ছে, তারিখটা 1 সেকেন্ড, 12 সেপ্টেম্বর 2016, 1:13 মিনিট। হ্যাঁ, 12। এটা অনলাইন পত্রিকা, রাইট? অনলাইন পত্রিকা জাগরণীয়া, 12 তারিখ 2016, সম্পাদক শুভ্রা কর। জি, আমরা অনুষ্ঠান শেষ করছি, বিদায় নিচ্ছি। মানে কথা দিলি, রাইট? ইটস এ ফ্রেশ স্টার্ট ফ্রম টুডে, বিকজ টুডে 7th এপ্রিল। এটা হচ্ছে বিশেষ দিন, এটা হচ্ছে তোর জন্মদিন। নতুন করে পথ চলা, নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। তানভীরের জন্য অনেক অনেক ভালো লাগা, ভালোবাসা। তানভীর, আমি জেনে বুঝে বলছি বাপ, মানুষ আমাকে লাভ গুরু বলে সম্বোধন করে, বাট ক্যারেক্টারের স্বার্থে হয়তো গুরু বলে ঠিকই, বাট তুই মানুষ হিসেবে যে সাহস দেখিয়েছিস বাপ, তার কাছে আমি একদম চুনোপুটি। আমি তো নখেরও যোগ্য না, কারণ মানুষ হিসেবে এরকম সাহস দেখানো, এরকম উদ্যোগ গ্রহণ করা এবং এটাকে ম্যানেজ করে চলতে পারা, এটার জন্য কলিজা লাগে। এটার জন্য শুধু মানুষ হলে চলে না, ক্ষণজন্মা মানুষ হতে হয়, অতি মানব হতে হয়। তো এটা তোর পক্ষে সম্ভব হয়েছে, আমি হয়তো পারতাম না। সো আমি করজোড়ে তোর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার মাকে এভাবে তোর বুকে জায়গা দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা তানভীর। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, একদম শেষ মুহূর্তে অসম্ভব ঘৃণা নিয়ে, অসম্ভব রকমের কষ্ট নিয়ে, অসম্ভব রকমের একটি মানুষের ভালোবাসার জীবনের একটি মানুষের ভালোবাসার জীবনের অপমৃত্যু চোখের সামনে ঘটতে দেখে পুরো সময় কান্নাকাটি করেছি সিনথিয়ার সাথে। কারণ আমি মানুষ, তাই চোখে পানি আসে। এখন যদি বলেন যে আবেগে বেকুব হয়েছি কিনা, হ্যাঁ হয়েছি,
সাধারণ একজন মানুষটাই ভাই, আমি কোনো পারফর্মার না। এজন্যই তো 10 বছর পরে এভাবে বুকে চোখ ভিজিয়ে দিই, বুকের পানি এসে জার জার হয়ে যায়। এগুলো বন্ধ হোক। প্রতি মুহূর্তে এ ধরনের চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, সাবধান হয়ে যায়। আমরা আর্লি এজ থেকে শিখিয়ে দিই কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ, যাতে করে সেই স্মার্টনেস তৈরি করতে পারে আমাদের সন্তানদের মধ্যে। প্রত্যেকটা মুহূর্তে সন্তানের প্রত্যেকটি স্টেপ আমরা কন্ট্রোল করি। কে কখন কোথায় যাচ্ছে, কে কিভাবে আদর করছে, বাড়ির কাজের লোক থেকে শুরু করে ড্রাইভার, আশপাশের আত্মীয়জন, নিজেদের মধ্যে আত্মীয় স্বজন, তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখি। কেউ এই সন্দেহের বাইরে নয়, কারণ বিষবাষ্প ঢুকে গেছে এই জাতিসত্তায়, বিষবাষ্প ঢুকে গেছে এই সমাজে, অনেক নোংরাতে সমাজ ছেয়ে গেছে। কাকে বিশ্বাস করব? রাদার কাউকে বিশ্বাস করার প্রয়োজন নাই। সতর্ক দৃষ্টি রাখি, যে ভালো সে তো ভালো, বাট এই ফাঁকে কোনো নোংরা যেন তার নোংরামি চরিতার্থ করতে না পারে। যার সাথে এই ধরনের ঘটনা ঘটে চলেছে সে মায়েদেরকে রিকোয়েস্ট করতেছি বা ছেলেদের ক্ষেত্রে রিকোয়েস্ট করতেছি, প্লিজ এখন এই মুহূর্তে জানিয়ে দাও তোমার সাথে কি হচ্ছে সেই কথা। তোমার কাছের কোনো মানুষকে, তোমার আত্মীয়কে, তোমার বন্ধুকে যে কোনো ভাবে হলেও জানিয়ে দাও, তোমার টিচারকে জানিয়ে দাও যে তোমার সাথে এই জিনিসটা ঘটতেছে, যাতে করে স্টেপ নেওয়া যায়। এবং যখন যে মুহূর্তে ওখান থেকে ফাইট ব্যাক করো, অফকোর্স সিনথিয়ার মতো যোদ্ধা হিসাবে তুমিও ফিরে আসবে। এখানে তোমার দেখিয়া হিংসায় দুর্যোধন আর বাঁচে না, কর্ণ বরাবরই অর্জুনকে ঘৃণা করিত। এখন হইতে সেও দুর্যোধনের দলে যোগ দিয়া কথায় কথায় পাণ্ডব প্রাজ্ঞদের অপমান করিতে লাগিল। এই সময় একদিন দ্রোণ কুমারগণের পরীক্ষার জন্য একটি নীল রঙের পাখি প্রস্তুত করিয়া গাছের ডালে বসাইয়া দিলেন। তারপর সকলে ডাকিয়া বলিলেন, ওই পাখিটি দেখিতেছ? উহার মাথা লক্ষ্য করিয়া তীর ছুঁড়িতে হইবে। মাথাটি কাটিয়া ফেলিতে পারিলে বুঝিব আমার পরিশ্রম সার্থক হইয়াছে। এই কথায় চারিদিকে উৎসাহের স্রোত বহিতে লাগিল। ক্রমে রাজকুমারগণ তীর ধনুক লইয়া প্রস্তুত হইলেন। তখন দ্রোণ যুধিষ্ঠিরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, বলো দেখি তুমি কি দেখিতেছ? যুধিষ্ঠির বলিলেন, একটা পাখি দেখিতে